আসসালামু আলাইকুম। আমি ভাই আমাদের বলেন, শুরু করতে হলে বলেন। ও ভাই ও ট্রেনে আছেন, ভাই ট্রেনে সেলিম আছেন, ভাই ট্রেনে সেলিম ভাই আছেন, ট্রেনে আছেন, মেসেজ দিয়েছেন, মেসেজ ধন্যবাদ। দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা আমি শুরু আচ্ছা করছি, আমি শুরু করছি, খাদেম ভাই শুরু খাদেম করছি। ভাই শুরু করছি। আমি শুরু করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের আজকের এই রাতের সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত ডক্টর বৃন্দ, আমরা সঠিক হোমিওপ্যাথিক চর্চার লক্ষ্যে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম এই অনলাইন ক্লাসের আয়োজন করে থাকে। আমরা অনলাইন ক্লাসের পাশাপাশি বাংলাদেশে হোমিওপ্যাথিক ডক্টরদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের কাউন্সিল, আমাদের চাকরি বাকরি থেকে শুরু করে আদার্স বিষয়গুলো নিয়ে কাজ করি। তো হোমিওপ্যাথিক ডক্টর ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের অনলাইন ক্লাসটা হচ্ছে একটা উইংস, বা আমরা আমাদের স্টাডি অ্যান্ড রিসার্চ উইংস থেকে আমরা এই ক্লাসটা পরিচালনা করে থাকি। যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। সম্মানিত ডক্টরবৃন্দ, আপনারা জানেন আজকের আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক পলিক্রেস্ট মেডিসিন আর্সেনিকাম অ্যালবাম। আর এই আর্সেনিকাম অ্যালবাম নিয়ে আলোচনা করবেন আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন এবং যিনি খুব দক্ষতা অভিজ্ঞতার সাথে যিনি প্র্যাকটিস করে যাচ্ছেন সাভারে, আমাদের জুনিয়র, কিন্তু প্র্যাকটিসের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে খুব ভালোই আমাদের ডক্টর খাদেমুল হক। তিনি আর্সেনিকাম অ্যালবামের উপর আলোচনা করবেন এবং একটা কেস প্রেজেন্ট করবেন ডক্টর নাসির উদ্দিন ভাই, আমাদের অত্যন্ত সিনিয়র এবং অভিজ্ঞ মানুষ। আমরা ক্লাসের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে ক্লাসটা শুরু করতে চাই। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ডক্টর ফয়েজ আহমেদ। ডক্টর ফয়েজ আহমেদ চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়েন করেছেন। আমি ফয়েজ আহমেদ সাহেবকে অনুরোধ করছি, আপনি যদি সংক্ষিপ্ত কোরআন তেলাওয়াত করেন, অর্থসহ হলে ভালো, যদি কোরআন তেলাওয়াত করেন। আসলে আমি এখন খুব পারি না, আমি একটা সহজ একটা আয়াত পাঠ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আলহামদুলিল্লাহ, তেলাওয়াত শেষ হয়েছে সম্ভবত। আলহামদুলিল্লাহ, আমরা ডক্টর ফয়েজ আহমেদ সাহেবকে ধন্যবাদ জানাই। সম্মানিত ডক্টর বৃন্দ, আমরা আর দেরি না করে সরাসরি আমাদের আজকের যে ক্লাসের কার্যক্রম আমরা শুরু করি। প্রথমেই আমাদের আর্সেনিকাম অ্যালবামের উপরে আলোচনা করবেন আমাদের প্রিয় ডক্টর খাদেমুল হক। আপনাকে আপনার আলোচনা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর খাদেমুল হক, আপনি শুনছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনাকে শোনা যাচ্ছে, ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। জি, শোনা যাচ্ছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের আলোচনার শুরুতেই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার হামিমুদ্দিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসলে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আর যারা উপস্থিত ডাক্তার বৃন্দরা আছেন, ডাক্তার ভাই বোনেরা আছেন, সবাইকে আমার সালাম। আমি একটা কথা খুব ভালোভাবে মানি এবং বিশ্বাস করি অন্তর থেকে, যে এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার থেকে ভালো জানেন। তো এখানে এটা ক্লাস নেওয়া না, আমরা এসেছি আলোচনা করার উদ্দেশ্যে। আমার আলোচনার উদ্দেশ্য হলো আমি যা জানি তার ভিতরে কি কি ভুল আছে, এই ভুলগুলো যাতে শুধরে নিতে পারি আজকে, সেই উদ্দেশ্যে আমি কিছু কথা বলার একটা সুযোগ নিয়েছি। আপনারা দোয়া করবেন। আর যদি কারো প্রশ্ন থাকে, আমি বিশ্বাস করি আপনারা প্রশ্ন করবেন আমার ভুল শুধরে দেওয়ার উদ্দেশ্যে, এবং যদি আপনাদের জানার কোনো খটকা থাকে সেটা কারেকশনের উদ্দেশ্যে। আমাকে আটকানোর জন্য, ঠেকানোর জন্য প্রশ্ন করলে আমি সেটা আগের থেকে সারেন্ডার, আমি পারবো না। যদি আমাকে কিছু জানানোর, শেখানোর উদ্দেশ্যে প্রশ্ন করতে পারেন, অথবা আপনাদের কোনো খটকা দূর করার জন্য প্রশ্ন করেন, সেটা অবশ্যই স্বাগত জানাবো। তো আলোচনা শুরু করি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম। যে কথাটা আমাদের হামিম ভাই বলেছেন যে এটা একটা পলিক্রেস্ট মেডিসিন। পলিক্রেস্ট কথাটা আমরা সবাই জানি যে এটা মানে এভরি ব্রাঞ্চ অফ মায়াজম, যতগুলো মায়াজম আছে প্রত্যেক মায়াজমের উপরে যে মেডিসিন ভালো কাজ করে এবং প্রচুর ব্যবহার হয় আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে, এরকম একটা মেডিসিন হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবামের প্রমাণ হচ্ছে ডাক্তার হ্যানিম্যান স্যার। প্রমাণ বলার উদ্দেশ্য হচ্ছে যে ডাক্তার হ্যানিম্যান স্যারের প্রয়োগ করা ওষুধের গুরুত্ব আমাদের কাছে নিশ্চয়ই অনেক বেশি থাকবে, সেটা বলার জন্য। তো আর এটার সোর্স হচ্ছে মিনারেল। এটার সোর্স বলার উদ্দেশ্য হচ্ছে ওষুধের সোর্স থেকে ওষুধের কার্যকারিতা কেমন হবে, সিমটমস কেমন হবে, এ সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। তো আর্সেনিক অ্যালবামটা যে আর্সেনিক থেকে তৈরি, খনিতে এটা সালফারের পাশাপাশি অবস্থানে বলা হয়ে থাকে। সালফার এবং আর্সেনিক প্রায় একই রকম পরিবেশে থাকে, সে কারণে সালফারের এবং আর্সেনিকের সাথে অনেক লক্ষণের মিল আছে, যদিও বিস্তর ফারাকও আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো কিছু মিল আছে, সেজন্য সোর্সটা আমাদের জানা দরকার। এবং ওষুধের ক্রিয়ার গভীরতা আমরা অনেক সময় ধারণা করে মানে নিতে পারি ওষুধটা কি ডিপ অ্যাক্টিং মেডিসিন নাকি আপনার শর্ট অ্যাক্টিং মেডিসিন, এটা অনেকটা ধারণা নির্ভর করে এর সোর্সের উপরে। তো আর্সেনিকাম অ্যালবাম ওষুধটা ভালো কাজ করে হচ্ছে যারা ভেজিটেরিয়ান, অর্থাৎ যারা সবজি বেশি খায়, এরকম মানুষের উপরে এটা ভালো কাজ করে। আমরা যদি আর্সেনিকের শুরুতেই বলি যে একটা জিনিস ডিজিজ আছে নাকি, এটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না। অনেকে ডিজিজ বললে একটু মাইন্ড করেন, কিন্তু আমি আলোচনাটা আমার মতো করে যাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন পরবর্তীতে। ডিজিজ অ্যাফিনিটি মানে হচ্ছে কোন কোন রোগের উপরে সাধারণত আর্সেনিক ওষুধটা ভালো কাজ করে। এটা যদি বলি তাহলে আমরা অ্যালফাবেটিক্যালি যদি বলি, প্রথমে এ দিয়ে অ্যাবসেস অর্থাৎ ফোড়া, অ্যালকোহলিজম, অ্যালকোহল জনিত যেসব রোগ হয় সেই ক্ষেত্রে ভালো কাজ করে। অ্যানিমিয়া, অ্যাজমা, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার। তারপর হচ্ছে সি দিয়ে ক্যান্সারাস অ্যাফেকশন, কার্বাঙ্কেল, কলেরা, এসব রোগে ভালো কাজ করে। ডি দিয়ে ডায়রিয়া, ড্রপসি, ডিউডেনাল আলসার, এসব জায়গায় আর্সেনিকের ক্রিয়াক্ষেত্র অনেক বেশি। এবার হচ্ছে ফিভার, গ্যাংগ্রিন, গ্যাস্ট্রিক আলসার, হেডেক, মাথা ব্যথা, হেমোরয়েড, পাইলস, লাং অ্যাফেকশন, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, নিউমোনিয়া, স্কিন ডিজিজ, ভমিটিং, এইসব রোগে সাধারণত আর্সেনিক ওষুধটা ভালো কাজ করে। এইটা জানার উদ্দেশ্য হচ্ছে কোন কোন রোগ নিয়ে আসলে আমরা আর্সেনিককে চিন্তা করব, যদি আমরা কোনো ভাবেই লক্ষণ ছাড়া, টোটালিটি অফ সিমটম ছাড়া ওষুধ প্রেসক্রাইব করবো না, কিন্তু এইসব রোগে সাধারণত আমরা আর্সেনিককে ভাবতে পারি। তো এবার আমরা যদি আর্সেনিকের সিমটমে যাই, আমি আমাকে বলেছিলেন যে 40 মিনিট আলোচনা শেষ করতে হবে। আসলে আর্সেনিক যদি একটু বিস্তারিত আলোচনা করতে হয় 1.5 ঘন্টার উপরে লাগে, সেজন্য একটু দ্রুত আমি শেষ করে যাবো। সরাসরি আমরা লক্ষণে ঢুকে পড়বো।
আর্সেনিকের কয়েকটা লক্ষণ আমি একসাথে বলে যাব, তারপরে এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। একটু সংজ্ঞা আকারে যদি বলি, মৃত্যু ভয়ে অস্থিরতা, দুর্বলতা, তৃষ্ণার্ততা, কৃপণতা, গরম প্রিয়তা, শীত কাতরতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যতিক্রমী মাথা ব্যথা। এই যে সবগুলো লাস্টে কাজে, এগুলো হচ্ছে আর্সেনিকের লক্ষণ। প্রত্যেকটার একটু ব্যাখ্যা আমি করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে সকল লক্ষণ মধ্য দিবা এবং মধ্যরাতে বাড়ে, সর্বত্র জলে ও পুড়ে, দুর্গন্ধযুক্ত চাপ, জ্বালায় আরাম দেয় উত্তাপ, শয়নে এবং মধ্যরাতে বাড়ে হাঁপানির টান, কলেরায় ভেদ বমি ও দুর্বলতায় যায় যায় প্রাণ। এই হলো আর্সেনিকের, পুরো আর্সেনিকের একেবারে সংক্ষিপ্ত একটা রূপ। এবারে আমরা মৃত্যু ভয় নিয়ে কথা বলবো। আর্সেনিকের মৃত্যু ভয়, আমাদের যেসব ওষুধ কমন আমরা সাধারণত ইউজ করে প্রায়, এরকম কয়েকটা ওষুধের মৃত্যু ভয় আছে। এক নম্বরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্সেনিকের মৃত্যু ভয় আছে। তারপরে মৃত্যু ভয় আছে আপনার অ্যাকোনাইটে, মৃত্যু ভয় আছে আর্নিকাতে, অনেক মেডিসিনে আছে, আমি সবগুলো বলতেছি না, একেবারে কমন যেগুলো সবচেয়ে আমাদের কাছে থাকে। মৃত্যু ভয় আছে আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিকের সাথে মোটামুটি কিছুটা মিল। তো এই মেডিসিন গুলো আমরা একটু তুলনা করে আর্সেনিকটাকে শিখতে চেষ্টা করবো, যাতে আর্সেনিক মেডিসিনের মৃত্যু ভয়টা কেমন এটা আমরা জেনে নিতে পারি। এবং আর্সেনিককে আজকে আমরা, আমার আলোচনা থেকে না, শুধু আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা যদি বলেন, সেখান থেকে একটা স্পষ্ট ধারণা নিতে চেষ্টা করবো, যাতে আর্সেনিক সিলেকশন আমাদের আরো ভুল না হয়। আর্সেনিককে আমরা আর্সেনিকের মতো করে যাতে চিনতে পারি। আমরা যেমন হামিম ভাইকে দেখলে এটা হামিম ভাই নাকি এটা ফরহাদ ভাই নাকি এটা নাইম ভাই, এরকম আমাদের কনফিউশন আসে না। আমি ভাইকে দেখলে হামিম ভাই দেখতে চিনি, এরকম ভাবে সাউন্ড পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যায়? সাউন্ড পাওয়া যাচ্ছে। আপনি আলোচনা করুন। যিনি পাচ্ছেন না তার সমস্যা, ওইখানে হয়তো নেটে সমস্যা হচ্ছে। সাউন্ড পাওয়া যাচ্ছে, আলোচনা কন্টিনিউ করুন। জি জি, ধন্যবাদ। তো আমি বলতেছিলাম যে আমরা আর্সেনিকটাকে আর্সেনিকের মতো করে চিনবো, যে আর্সেনিকের কোনো অল্টারনেট হবে না। যেটা আর্সেনিক সেটা আর্সেনিকই। আর্সেনিকের কাজ আমরা ব্রাইনে এখন এক দিয়ে যেন ছাড়তে না হয়। আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলতে পারি। আমি তখন রোগী ছিলাম। আমাদের মুক্তিদুল্লাহ ভাই, আমাদের গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মেধাবী ডাক্তারদের মধ্যে অন্যতম একজন আমার দৃষ্টিতে। আমি সম্ভবত তখন সেকেন্ড ইয়ারে পড়ি। আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। ফলে ভাইকে বললাম যে ভাই আমার মাথা ব্যথা, উনি কিছু লক্ষণ জিজ্ঞেস করলেন। পরবর্তী তিনি বললেন যে ক্যালিবাইক্রম খাবে, তো ক্যালিবাইক্রম 30, একান্ত যদি 30টা পাওয়া যায় 200, একটা বা দুইটা ডোজ খেয়ে আমাকে জানাবা। আমি হিস্ট্রিটা বলার উদ্দেশ্য হলো যে একটা মেডিসিন সিলেকশনের উপর কনফিডেন্সটা মানুষের কেমন হতে পারে এটা। উনি কিন্তু তখন রানিং স্টুডেন্ট, উনি আপনার ডাক্তারি পাস করেন নেই। তো এখানে দেখলাম আমি ওষুধটা খুঁজে পাচ্ছিলাম না। খাবারে বেশ কয়েকটা চেম্বার ঘুরে ঘুরে পাইলাম না। বললাম ক্যালিব্যাকম পাই না, অন্য কিছু বলবেন নাকি? বলতেছে যে না, এটা হোমিওপ্যাথি, এটা অ্যালোপ্যাথি না। যে এ পাইলাম না, বি দাও, বি পাইলাম না, সি দাও, সব চলবে না। ক্যালিব্যাকম খুঁজে তোমাকে খেতে হবে, না হলে আমার কাছ থেকে কিনে নিয়ে যাও। অনেক খুঁজে খুঁজে আমি ক্যালিব্যাকমটা পাইলাম। পাওয়ার পরে ওনাকে ফোন দিলাম যে আমি ভোরিতে কয়েকটা পিল একজন ডাক্তার আমাকে দিবেন, আদিয়া খাদ্য পরিষেবার দরকারে। বলেন তুমি একটা পিল এখন মুখে দাও। আমি এই যে একেবারে গণতন্ত্র ছাত্র দিচ্ছি, যে একটা পিল মুখে দিয়ে আমি হেঁটে বাসায় আসতে সম্ভবত 7-8 মিনিট সময় লাগে। এরপর থেকে আমি আর বাসায় এসে দিকে মাথা ব্যথা নাই, মানে একেবারে প্রায় 80% রিমুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর থেকে দ্বিতীয় ডোজ খেতে হয়নি। তো আমি বোঝাতে যাচ্ছি যে মফিজুল্লাহ ভাই ক্যালিব্যাকমকে এভাবেই চিনছেন যে ক্যালিব্যাকম মানে ক্যালিব্যাকমই খেতে হবে, অন্য কিছুই হবে না। এবং এই কনফিডেন্স থাকার কারণে উনি ওখান থেকে সরেন নাই এবং এক ডোজ খেয়ে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। তো আমরা এবারে মৃত্যু ভয় শিখবো আর্সেনিকের। আর্সেনিকের সাথে তুলনা যদি বলি, আমরা কি কি বলছিলাম? এখন একটা মৃত্যু ভয় আছে, আর্সেনিকের মৃত্যু ভয় আছে। আর্সেনিকের মৃত্যু ভয়টা হলো সে মৃত্যু ভয়ে একা থাকতে পারে না। মৃত্যু ভয়ের কারণে তার একা থাকতে ভয় হয়। সে মনে করে যদি আমি একা থাকি তাহলে
এখান থেকে সবাই চলে গেলে আমি যদি মারা যাই, সেই জন্য সে একা থাকতে পারে না। আরেকটা কারণ হলো এর খুব বেশি অসুবিধা হয়ে যায় সামান্য আক্রমণে। যেমন আমরা আর্সেনিক সম্পর্কে একটা কথা জানি যে আর্সেনিকের রোগী একবার বমি অথবা পাতলা ব্যথা করলে সে চরম ভাবে দুর্বল হয়ে পড়ে। তার ভিতরে একটা ভয় চলে আসে মৃত্যু হয় যে আমি একবার টয়লেট করলাম এতেই যে দুর্বল হয়ে গেছে শরীরটা, যদি আবার আমি টয়লেটে যাই তাহলে তো আমি নির্ঘাত মারা যাবো। এই যে তার ভিতরে একটা যদি কাজ করে সারাক্ষণ, যদি আমি আবার টয়লেটে যাই, যদি আরেকটু জ্বরটা বেড়ে যায়, যদি আরেকটু অস্থিরতা বেড়ে যায়, যদি শ্বাসকষ্টতা আরেকটু বেড়ে যায়, সে সবকিছুতে একটা যদি টেনে এনে তার ভিতরে একটা মৃত্যু ভয় কাজ করে। এই মৃত্যু ভয়টাতে সে কোনো টাইম মেনশন করতে পারে না যে আমি অমুক সময় মারা যাবো। এইটা বিশেষ করে অ্যাকিউট কেসে থাকে। ক্রনিক কেস গুলোতে মৃত্যু ভয়টা অনেকটা কমে আসে। ক্রনিক কেসে এটা অত সুস্পষ্ট ভাবে পাওয়া যায় না। অ্যাকিউট কেসে মৃত্যু ভয় থাকে, সে মনে করে যদি ওটা আরেকটু বেড়ে যায় তাহলে আমি মারা যাবো। সে শরীরটাকে টেনে বড় অস্থিরতায় ভোগে। এটা কেমন টিনের চালে একটা ফুটো, ওখান দিয়ে বৃষ্টি পানি করে, ওখানে যদি একটা স্ক্রু দিয়ে অথবা একটু পুটিং দিয়ে আটকে দেওয়া যায় তাহলে সেটা ঠিক হয়ে যাবে। আর্সেনিকের রোগী হলে সে চিন্তা করবে যে এই যে আমি টিনের চালে একটা ফুটো হলো, তাহলে তো আমি সবগুলো টিন একসাথে লাগাবো, তাহলে বাকি টিনগুলোরও নিশ্চয়ই টেম্পার নষ্ট হয়ে গেছে, ওগুলোও যদি এখন একসাথে সবগুলো রং ধরে এরকম ফুটো হয়ে যায় তাহলে তো যেভাবে বৃষ্টি পানি পড়বে তাহলে আমি এত টাকা একসাথে কোথায় পাবো, আমি এখন কিভাবে রিপেয়ার করবো। ওটা নিয়ে চিন্তা না করে সহজে এটাকে ঠিক করে ফেলতে পারতো। কিন্তু আর্সেনিকের রোগ এরকম হবে, আর একবার পাতলা পায়খানা হয়ে আমার যে দুর্দশা হলো, যদি আরো বেশি এরকম পাতলা পায়খানা হয় তাহলে তো আমি মারা যাবো। আর্সেনিকের রোগীর মৃত্যু ভয়টা হলো এরকম, সে দুশ্চিন্তায় ভোগে, ইনসিকিউরিটিতে ভোগে, যদি টেনে এনে এটাকে বাড়িয়ে তোলে এবং একা থাকতে ভয় পায় মৃত্যু ভয়ের কারণে। এটা যদি হয় তাহলে আর্সেনিকের মৃত্যু হয়। আর এখন এদের মৃত্যু ভয়টা আমরা জানি। এখন এদের মৃত্যু ভয়টা একটু আলোচনাটা মানে পাশাপাশি করে যাবো। এখন এদের মৃত্যু ভয়টা হলো এরকম, দুইটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটা এখন এদের মৃত্যু ভয়। একেবারে হলো এখন এদের রোগী টাইম মেনশন করতে পারবে। সে বলবে আমি দুপুর 3টায় মারা যাবো। আমাকে যদি কেউ দেখতে চায় আত্মীয় খবর দাও, নাতি ছেলে মেয়ে যারা আছে সবাইকে খবর দাও, আমি দুপুর 3টায় মারা যাচ্ছি। সবাইকে খবর দেওয়া হলো, বাড়ির লোক সভাপতি ডাক্তার আনলে, ডাক্তার আনা হলো, ডাক্তারে তাকে চেক আপ করে বলতেছে আপনাদের সামনে জ্বরটা একটু বেশি, কিন্তু আমার ভিতরে তেমন কোনো অসুবিধা নেই, এভাবে ওষুধ দিচ্ছে আপনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তখন সে ধারা দিয়ে উঠে বসবে। আপনি আগে আসবেন না, আমি ধরো সবাইকে বললাম, খবর দিচ্ছি যে আমি মারা যাবো 3টায়। এখানে আমরা কি পেলাম, যে টাইম মেনশন করে দিচ্ছে। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যদি উপযুক্ত ব্যক্তি তাকে আশ্বস্ত করতে পারে যে আপনার তেমন কোনো বড় কিছু হয়নি, আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, তাহলে সে আশ্বস্ত হয়, তার মৃত্যু ভয়টা দূর হয়ে যায়। এখন এদের মৃত্যু ভয়ের দুইটা বৈশিষ্ট্য, একটা হলো টাইম মেনশন করতে পারবে, দ্বিতীয়টা হলো উপযুক্ত ব্যক্তি যদি তাকে আশ্বস্ত করতে পারে তাহলে মৃত্যু ভয়টা কমে যাবে। এটা লেপার্টে দিতে পাওয়া যায় লাইট ডিজায়ার কর হিসেবে, যে আশার আলো তাকে আশ্বস্ত করে, আশার আলো দেখালে তার কষ্টটা কমে আসে, মৃত্যুটা চলে যায়। আর আর্নিকাতে মৃত্যু হয়েছে, আর্নিকার মৃত্যুটা হচ্ছে ইনস্ট্যান্ট ডেথ, ফিয়ার অফ ইনস্ট্যান্ট ডেথ, অর্থাৎ হঠাৎ করে সে মারা যাবে। সেই এরকম যদি আমরা পেয়ে থাকি যে আমরা সমাজেও দেখি যে আমাকে ডাক্তার দেখানোর সময় পাবে না, কিন্তু হঠাৎ করে মারা যাবো, আমি কারো বোঝা হবো না, আমি কিন্তু ভুগবো না রোগের পরে, দেখবেন হঠাৎ করে আমি অস্থির হয়ে অসুস্থ হয়ে মারা গেছি, আমি কোনোভাবেই বিছানায় পড়ে থাকবো না, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই যে ফিয়ার অফ ইনস্ট্যান্ট ডেথ, এটা হচ্ছে আর্নিকার মৃত্যু ভয়। আর একটা আনকমন ওষুধ আমি জানি, আপনারাও হয়তো জানতে পারেন, সেজন্য আমি একটু মানে কিউরিসিটি থেকে বলি, এটা হচ্ছে ডিরেক্স, ডাইনোরোসোরারেক্স। এই ওষুধটার মৃত্যু ভয়টা কেমন? এই ওষুধের মৃত্যু ভয়টা হলো তাকে যদি, এটা হচ্ছে এখন এই যেমনটা, তাকে আশ্বস্ত করা হলে তার মৃত্যু ভয়টা আরো বাড়ে। অর্থাৎ তাকে যদি ডাক্তার দেখা হয়, ডাক্তার যদি বুঝাইতে থাকে না বাবা আপনার তো তেমন কিছু হয়নি, আপনি ভয় পাচ্ছেন কেন, আপনাকে যে ওষুধ দিচ্ছি এই আপনার রিপোর্ট ভালো, ওষুধ দিচ্ছি আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, তখন সে বলবে কেন আমাকে তো বোঝাচ্ছেন কেন, নিশ্চয়ই আমার খারাপ কিছু আছে যেটা আমার থেকে আপনি লুকাচ্ছেন। যদি আমার এত খারাপ কিছু না থাকতো তাহলে তো আপনি আমাকে তো বোঝানোর কথা না।
এই যে উল্টা বুঝ তাকে বোঝাইতে গেলে সে আরো তার মৃত্যু ভয়টা অ্যাগ্রাভেট করে। এদের একটা পাঁচ হিস্ট্রি থাকে। পাঁচ হিস্ট্রিটা হলো যাদের বাবা মা মা বিশেষ করে এই বাচ্চা পেটে আসার পরে বাচ্চাটাকে অ্যাবর্শন করার জন্য ডাক্তারের কাছে গিয়েছে, নষ্ট করার জন্য চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালি বাচ্চাটা মারা যায়নি, নষ্ট হয়নি, সে দুনিয়াতে এসেছে। এ ধরনের বাচ্চাদের সাধারণত এই ভয়টা কাজ করে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো শাশুড়ি এবং শ্বশুর মিলে বাচ্চাটা রাখবে না। ছোট একটা বাচ্চা আছে, তারপরেই আর একটা বাচ্চা বলতে হলো হাজব্যান্ডকে বললো তোর বউকে বল বাচ্চাটা রাখা যাবে না, বাচ্চাটা প্রদর্শন করে দিই। হাজব্যান্ডে বউকে বলার পরে বউতে মনে আঘাতছে, না বাচ্চাটা আমি রাখতে চাই, তুমি আব্বুকে বুঝে বলো। হাজব্যান্ড বললো ঠিক আছে, তুমি যদি চাচ্ছ তাহলে আমিও চাই। এতে কি হলো? যে তাকে আশ্বস্ত করা হলো। মা আশ্বস্ত হলে মায়ের ভিতরে আপনার ভালো এনজাইম খরচ হয়, ভালো উপাদান খরচ হয় ব্রেন থেকে, যেটা বাচ্চা ভাগ পায়, বাচ্চা আশ্বস্ত হয়। হাজবেন্ড গিয়ে তার বাবা মাকে বোঝানোর পর তারা বলছে কোনো মতে এটা রাখা সম্ভব না, তুমি কি বউকে এখন বলো ডাক্তার কাছে নিয়ে যাও। আবার হাজবেন্ড এসে যখন বলে যে না বাবা কোনো মতে রাজি হচ্ছে না, বাবা মা তোমরা চলো, তুমি চলো আমরা ডাক্তারের কাছে গিয়ে তা ক্লিয়ার করে আসি। তখন মায়ের ভিতরে আবার খারাপ অনুভব তৈরি হয়, তার ব্রেন থেকে খারাপ আসে, ফিডব্যাক আসে বাচ্চার উপরে। আবার ডাক্তারের কাছে গেল। আমাদের মধ্যে কোনো ডাক্তারের কাছে যদি তারা আসে, আমরা তো তাদেরকে বুঝাবো যে না এই বাচ্চাটা আপনি দেখে দেন, এই বাচ্চাটা আপনি অবশ্যই আপনার ভাগ্য খুলে দিতে পারে, বাচ্চাটা বড় আলেম হতে পারে, বড় ডাক্তার হতে পারে, তাকে বুঝাই আমরা ফেরত দিলাম। হাজবেন্ডের বাসায় ফেরত গেল, তারা খুশি হলো। আবার শ্বশুর শাশুড়িকে চাপ দিল, আবার ভয় পেল। এরকম করে বারবার চাপ দেওয়ার পরপরও যদি কোনো বাচ্চাটা কোনোভাবে হায়াতের জোরে টিকে যায়, এই বাচ্চাটা পৃথিবীতে এসে কারো আশ্বাস সে আর মানতে পারে না। সে মনে করে আশ্বাস দিয়ে আমাকে মারার পরিকল্পনা করা হচ্ছে। এই আশ্বাস আমি বহুবার পেয়েছি, যেটা কখনোই আমার জন্য ভালো কিছু বয়ে আনেনি। আমি এবারও ডাক্তারের আশ্বাস দিচ্ছি আমি বাঁচবো না। এই হিস্ট্রি যাদের থাকে তারা যদি মৃত্যু ভয়ের সময় থেকে আশ্বাস দেওয়া হয়, এদের মৃত্যু ভয় আরো অ্যাগ্রাভেট করে আরো খারাপ হয়ে যায়। তো এই হলো মৃত্যু ভয় দিয়ে। এরপরে অস্থিরতা। অস্থিরতা নিয়ে আমাদের কমন ওষুধ যেগুলো আছে তার মধ্যে হচ্ছে ট্রাইও অফ রেস্টলেসনেস। ডাক্তার ন্যাসের ট্রাইও অফ রেস্টলেসনেস আছে। এর মধ্যে আছে একটা হলো রাস্ট্রক, একটা হলো অ্যাকোনাইট, আর একটা হলো আমাদের আজকে আলোচনা যেটা আর্সেনিকাম অ্যালবাম। তো আর্সেনিক অ্যালবামের অস্থিরতাটা কেমন? এটা হচ্ছে মূলত মানসিক অস্থিরতা। শারীরিক অস্থিরতাটা কম, মানসিক অস্থিরতাটা কেমন? ওই যে এর আগে যেটা বলেছি সেটা হলো যে এর মানসিক ভাবেই সে দুর্বল হয়ে যায়, যে আমি একবার পাতলা পায়খানা করলাম আমার শরীর থেকে কি আর গেল, এতটাই দুর্বল হয়ে পড়লাম আমি, আর একবার যদি পায়খানায় যেতে হয় আমাকে, আমি তো আর মুখ করে সেখান থেকে আসতে পারবো না, আমি মনে হয় মারা যাবো, আমাকে রেখে যদি সবাই চলে যায় আমি মারা যাবো। এই যে সে মানসিক ভাবে খুব বেশি অস্থির হয়ে পড়ে, যদি কিন্তু গাছকে সামনে এনে, কিন্তু তার শারীরিক ভাবে প্যাথোলজিক্যালি এবং ফিজিক্যালি সে অতটা ক্ষতিগ্রস্ত না হয়েই মেন্টালি সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, মেন্টালি সে অস্থির হয়ে পড়ে। এটা হলো আর্সেনিকের অস্থিরতা। আর অ্যাকোনাইটের অস্থিরতাটা হচ্ছে ফিজিক্যাল এন্ড মেন্টাল, শারীরিক এবং মানসিক অস্থিরতা একসাথে। কারণ অ্যাকোনাইটের রোগীরা সাধারণত খুব ফিজিক্যালি খুব স্ট্রং হয়, খুব স্ট্রং হয়। এই স্ট্রং মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন ছোট কোন রোগে তাকে সাধারণত দুর্বল করতে পারে না। আমরা জানি অ্যাকোনাইটের রোগের আক্রমণটা হচ্ছে সাডেন এন্ড ভায়োলেন্ট। প্রচন্ড ঝড়ের বেগে হঠাৎ করে রোগ আক্রমণ হয়, যে রোগে সে খুব প্রকৃত পক্ষেই শারীরিক ভাবেই খুব কাবু হয়ে পড়ে। তো শারীরিক ভাবে তার জ্বর যখন 104-5 চলে যায়, তার পেট ব্যথা যখন খুব টেরিবল পর্যায়ে থাকে, শারীরিক ভাবে তার অনেক কষ্ট থাকে এবং মানসিক ভাবে কষ্ট থাকে, সে মৃত্যু ভয় পায়। তো যার শারীরিক ভাবে চরম কষ্ট এবং মানসিক ভাবে মৃত্যু ভয়, সে লোকটার অস্থিরতাটা থাকাটাই স্বাভাবিক এবং সেটা থাকবে ফিজিক্যাল এবং মেন্টাল বোধ
অর্থাৎ অ্যাকোনাইটের মৃত্যু হয় শারীরিক এবং মানসিক, দুই ধরনের মৃত্যু হয়েছে ভোগে। এরপর হচ্ছে রাস্টক্স। রাস্টক্সের অস্থিরতাটা মূলত শারীরিক। কারণ হলো রাস্টক্সের রোগী আমরা জানি বিশ্রামে তার কষ্ট বাড়ে, নড়াচড়ায় অস্থিরতায় তার কষ্ট কমে। তো রাস্টক্সের রোগী যখন আমাদের চেম্বারে আসে আমরা তাকে দেখে আইডেন্টিফাই করতে পারি। 5 জনের পরে যদি তার সিরিয়াল থাকে সে এসে সিরিয়ালে বসবে, বসে 2 মিনিট পরে উঠবে, উঠে এসে আপনার ওই অ্যাসিস্ট্যান্টকে বলবে ভাই স্যারকে একটু বলেন না আমাকে একটু আগে দিয়ে দিতে। অ্যাসিস্ট্যান্ট বলবে যে বসেন, আপনার আগে তো রোগী আসতে একটু বসেন। ভাই বসতে পারতেছিলাম, দেখেন আমার বসলে পা চাবাইতেছে, খুব কষ্ট হচ্ছে, আমি তো বসে থাকতে পারি না। না ভাই বসেন, আপনি আগে সিরিয়াল দেওয়া যাবে না। আবার গিয়ে বসবে, বসে যখন তার আবার কাবানি কাবানি করবে, আবার একটু উঠবে, একটু মোশন দিবে, কাজ হবে, চিট হবে, তার পাশের লোকটাকে বিরক্ত করবে। সবাই ভাববে লোকটা খুব অস্থির প্রকৃতির মানুষ, কিন্তু আসলে এটা একটা কথা আছে, আমি কি আর নাচি কিনবি মশায় আমার নাচায়। অর্থাৎ সে তো অস্থির না, তার রোগে তাকে অস্থির করে রাখে। অর্থাৎ তার রোগটা বসে থাকলে রেখে থাকলে বেড়ে যায়, সেই কারণে সে বারবার উঠে একটা অস্থিরতা প্রকাশ করে। তার ফিজিক্যালি কষ্ট, মেন্টালি সে স্থির, কিন্তু তাকে কষ্টটা শো করতে হয়। আর ফিজিক্যাল রেস্টলেসনেস থাকে, মেন্টালি সে স্থির, তার কোনো অস্থিরতা নেই। এটা হলো রাষ্ট্রীয় অস্থিরতা। তারপরে হচ্ছে আপনার দুর্বলতা। আর্থিকের দুর্বলতাটা হলো, এই কথাটা আমরা মাথায় রাখবো, আর্থিকের দুর্বলতা মানে হচ্ছে সামান্য রোগাক্রান্ত অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। স্পেশালি তার শরীর থেকে যদি কোনো বমি বা পাতলা পায়খানা হয়ে যায়, সে একেবারে বলা আছে যে আপনার একবার পাতলা পায়খানা বা একবার বমি হলেই সে চরম ভাবে দুর্বল হয়ে পড়ে, জ্বর আসবে, দুর্বল হয়ে পড়বে, কিন্তু অস্থিরতাটা থাকবে। এটা হলো তার দুর্বলতা। এরপরে হচ্ছে তৃষ্ণার্ততা। তৃষ্ণার্ততা মানে হচ্ছে পিপাসা। এর পিপাসাটা কেমন, এটা আমাদের একটু ভালো করে জানা দরকার। আমাদের যেসব ওষুধ খুব বেশি কমন ইউজ করি আমরা, তার মধ্যে পিপাসা আছে সাধারণত। এক নম্বরে হচ্ছে আমাদের আজকাল আলোচনার বিষয় আর্সেনিকের পিপাসা, অ্যাকোনাইটের পিপাসা আছে, ব্রায়োনিয়াতে পিপাসা আছে, আর অনেক মেডিসিনের পিপাসা আছে। সবগুলো তো আলোচনা করা সম্ভব না, একেবারে আমাদের হাতের কাছে যেসব ওষুধ ব্যবহার করে থাকি সেগুলোর কথাই বলছি। আর্সেনিকের পিপাসাটা কেমন? আর্সেনিকের পিপাসাটা হচ্ছে, আমরা সবাই জানি যে আর্সেনিকের রোগী অল্প অল্প করে বারে বারে পানি খায়, এটা কথাটা ঠিক, কিন্তু এটা আর্সেনিকের জন্য থার্ড গ্রেড সিম্পটম। আর্সেনিকের থার্ড গ্রেড সিম্পটমস হচ্ছে অল্প অল্প করে বারে বারে পানি খায়। প্রচন্ড জ্বালাবার পিপাসা থাকে, আর্সেনিকের রোগীর পিপাসার সাথে ভিতরটা খুব জ্বলে যাচ্ছে, সাথে পানি পিপাসা, এটা হলো আর্সেনিকের সেকেন্ড গ্রেড সিম্পটম। আর আর্সেনিকের ফার্স্ট গ্রেড সিম্পটম, যেটা আমাদের কাছে একটু অবাক লাগতে পারে অনেকের কাছেই, এটা সব বইতে সাধারণত পাওয়া যায় না, যেটা যে আর্সেনিক অনেকখানি করে পানি বারে বারে খাবে। এটা সাধারণত আমাদের ভুল হতে পারে। সেটা হলো যে আর্সেনিক অনেকখানি পানি খাবে বারে বারে, ঘন ঘন পানি খাবে বেশি বেশি, এটা হলো আর্সেনিকের ফার্স্ট গ্রেড সিম্পটম। তবে আমরা সাধারণত রোগীর অস্থিরতার মধ্যে এটা পাওয়া যায় বেশিরভাগ দেখে, যে রোগী সামান্য পানি মুখে দেয়, পানি দুর্বল রোগীরা পানি পানি করতে থাকে, পানির দিলে একেবারে দুর্বল ভাবে গ্লাসটা ধরলো, এটা একটু ঠোঁটটা ভিজিয়ে রেখে দিল, এটা সচরাচর পাওয়া যায় অনেক বেশি। তো তাহলে আর্সেনিকের আমরা কি পেলাম, এটাই ধরবো, ওরা করতে হবে এটাই যে আর্সেনিক অল্প অল্প করে বারে বারে পিপাসা, এটা হলো আর্সেনিকের সিম্পটম, পিপাসার সিম্পটম। আর অ্যাকোনাইট হচ্ছে অনেকক্ষণ পরে পরে অনেকখানি করে পানি খাবে, অনেকক্ষণ বারে বারে বেশি বেশি পানি খাবে, বারে বারে বেশি বেশি পানি খাবে হচ্ছে অ্যাকোনাইট। কেন বেশি বেশি পানি খাবে? কারণ হলো তার ভিতরে মৃত্যু ভয় এবং অস্থিরতা, সে পানি খায় অনেকখানি খেতে হয়, অনেক পানি খেয়ে ভিতরটাকে ই করি, মানে একটু অস্থিরতা কমে ছিল, কিন্তু হয় না, আবার তার ভায়োলেন্ট সাডেন অ্যাটাক, এটার কারণে সে তাড়িত হয়ে আবার পানি খায়, অনেকখানি খায়, এরকম করে বারে বারে বেশি বেশি পানি খাওয়া হচ্ছে অ্যাকোনাইট। এটা হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া রোগী অনেকক্ষণ পরে পরে অনেক বেশি পরিমাণে পানি খাবে,
অনেকক্ষণ পর পর বেশি পরিমাণে পানি খায়, এর কারণটা যদি আমরা ব্রাইনের ক্ষেত্রে একটু খুঁজে দেখি, তাহলে আমরা প্যাথোলজি, ফিজিওলজি, অ্যানাটমি সবকিছুর সাথে এটা মিলাতে পারবো। কেন? ব্রাইনের রোগে আমরা জানি যে আপনার বেস্ট ইজ বেস্ট ইন রেস্ট, অর্থাৎ ব্রাইনের রোগী রেস্ট ইজ দ্য বেস্ট পজিশন, সে রেস্টে থাকলে সব থেকে ভালো থাকে আর নড়াচড়ায় বাড়ে। তাহলে ব্রাইনের রোগী যদি রেস্টে থাকে, চুপচাপ থাকে, ভালো থাকে, নড়াচড়ায় বাড়ে, এটা হলো একটা। দ্বিতীয়ত হলো ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন, তার যত মিউকাস মেমব্রেন আছে অর্থাৎ যত প্লাস্টিক ঝিল্লি আছে এগুলোর শুষ্কতা। এখানেই ব্রাইনের রোগী কেন অনেকক্ষণ পর পর বেশি পানি খায় এটা পাওয়া যাবে। অনেকক্ষণ পর পর বেশি পানি খায় এই কারণে সে মনে করে এখন অনেক পানি খেয়ে রাখি যাতে আমার বারবার নড়তে না হয়, কারণ নড়তে গেলে তার সমস্যা বাড়ে। হোক জ্বর, হোক পেট ব্যথা, হোক মাথা ব্যথা, এনি শর্ট অফ কমপ্লেন বারে হচ্ছে নড়াচড়া, সেজন্য সে চুপচাপ থাকতে পারবে অনেকক্ষণ। যদি অনেক পরিমাণে পানি খায় সে আশা কি করে, সে অনেক পানি খেয়ে রাখে। এবং দ্বিতীয়টা হলো যে তার এমনিতেই মিউকাস মেমব্রেনের ড্রাইনেস, তারপর অনেকক্ষণ যখন না খেয়ে থাকে মিউকাস মেমব্রেনটা আরো ড্রাই হয়ে যায়। তো মিউকাস মেমব্রেনের ড্রাইনেসটা কমানোর জন্য এবং পরবর্তীতে আবার যাতে নড়তে না হয় সেজন্য সে কি করে, অনেকখানি পানি একসাথে খেয়ে রাখতে চায়। এটা হলো ব্রাইনের রোগীর পিপাসা। তো এটা হচ্ছে কম্পারেটিভ আলোচনা পিপাসা। এরপরে আরেকটা বিষয় হচ্ছে জ্বালা। জ্বালাটা যদিও সিরিয়ালে পরে, কিন্তু এখানে বলে রাখি, জ্বালা আমাদের যেসব মেডিসিন আমরা কমন ব্যবহার করি তার মধ্যে হচ্ছে ট্রায়ো অফ বার্নিং। যদি বলি আমাদের আর্সেনিক, সালফার, ফসফরাস, এই ওষুধগুলো আছে। আরো কিছু কমন আছে ওষুধ হচ্ছে আপনার ক্যাপসিকাম হচ্ছে জ্বালা থাকে, এপিসমেনের জ্বালা থাকে। তো আর্সেনিকের জ্বালাটা ব্যতিক্রম। আর্সেনিকের জ্বালাটা হলো, এটা বলা হয় টিকুলার সিম্পটম। সেটা হচ্ছে যে তার বার্নিং ইজ রিলিভড বাই হিট, অর্থাৎ উত্তাপে তার জ্বালা উপশম। এটা আসলে খুবই টিকুলার, অদ্ভুত একটা ব্যাপার যে যেখানে তার জলে সেখানে গরম দিলে উপশম হয়। এই কথাটা যদি পাওয়া যায়, সেটা হতে পারে ক্যান্সারের জ্বালা, হতে পারে কার্বাঙ্কেলের জ্বালা, হতে পারে ইরিসিটোলাসের জ্বালা, হতে পারে তার অ্যাবডোমিনাল ডিসঅর্ডারের জ্বালা, হতে পারে স্কিন ডিজিজের কোনো জ্বালা। যে কোনো জ্বালা তার গরমে উপশম, এটা হচ্ছে একটা টিকুলারিটি। আর আর্সেনিকের রোগী জ্বালাটা হলো আগুনে পোড়ার মতো জ্বালা। আর্সেনিক বানানোর আগে সরেয়া, আগুনে পোড়ার মতো জ্বালা আগে হচ্ছে সরেয়া। অর্থাৎ যদি রোগী বলে যে আগুনের মতো জ্বলে যায়, আর আমার এমন জ্বালা জ্বালায় না, জ্বালাটা সহ্য করতে পারে, মানে আগুন ধরাই দিচ্ছে, এই কথাটা যদি বলে তাহলে ওষুধ হবে আর্সেনিকাম অ্যালবাম, যদি অন্য লক্ষণ একে সার্টিফাই করে। এরপরে এপিসমেনের জ্বালাটা আমরা সবাই জানি। এপিসমেনের জ্বালা হলো আপনার মৌমাছিতে কামড়, হুল ফোটাইলে যে জ্বালা, স্টিংিং পেইন উইথ বার্নিং, অর্থাৎ মৌমাছিতে কামড় দিলে যে ধরনের জ্বালা হয় সেটা হচ্ছে আপনার এপিসমেনের জ্বালা। আর ক্যাপসিকামের জ্বালা হচ্ছে মরিচের মধ্যে জ্বালা। আর সালফার নিয়ে আলোচনা করতে গেলে সালফারের জ্বালা আমরা জানি, সালফারের জ্বালা হচ্ছে প্রচন্ড জ্বালা। এর জ্বালাগুলো স্পেশালি হচ্ছে পেরিফেরিতে, অর্থাৎ হাত এবং পায়ের তালুতে বিশেষ করে জ্বালা থাকে। এর বিশেষ করে পায়ের তালু জ্বালাটাই সালফারের খুব বেশি আছে আমাদের কাছে। রোগী বলবে যে আমি রাতে কম্বলের ভেতর পা নিতে পারি না, রাতে বারবার করে পা ধুয়ে তারপরে সে ঘুমাই, ভিজা গামছা পায়ে পেঁচিয়ে তারপরে ঘুমাই, এবং ঠান্ডা ফ্লোরে হাঁটি। এই কাজগুলো আমি করি জ্বালা থেকে একটু পরিত্রাণের জন্য। এই কথাগুলো যদি রোগী বলে তাহলে সেটা সালফারের জ্বালা। তো এগুলো হচ্ছে জ্বালা প্রায় একটু আলোচনা করা আছে। এরপরে শীত কাতরতা, গরম প্রিয়তা। আর্সেনিকের রোগী হচ্ছে গরম প্রিয়, সে গরমে আরাম পায়। একটা জায়গায় শুধু সে ঠান্ডায় মানে আরাম পায়, গরমে তার ভালো লাগে না, সেটা হচ্ছে হেডেক, মাথা ব্যথায়। আমি এখানে বলছি, আমার যে ছন্দটা বলছিলাম শুনেছি, এখানে বলা আছে ব্যতিক্রমী মাথা ব্যথা। মাথা ব্যথা ব্যতিক্রম, অর্থাৎ তার যাবতীয় জ্বালা, যাবতীয় কষ্ট উত্তাপের বসব, শুধুমাত্র মাথা ব্যথা বাদে। সম্ভবত ডাক্তার কেন্ট বলছেন যে আর্সেনিক পেশেন্ট ওয়ান্টস টু কিপ হিজ বডি
in a heated room, but his but he is head into a fridge or refrigerator. অর্থাৎ রোগী চায় তার বডিটা গরম ঘরে থাক, সেজন্য একটা ফ্রিজ থাক, যে ফ্রিজে মাথা ঢেকে বসে থাকে। যদি এসি ঘরে থাকতে চায় তাহলে তো তার মাথা ঠান্ডা লাগবে, অথবা সব জায়গায় ঠান্ডা লাগবে, এটা সে চায় না। একটা গরম ঘরে একটা ফ্রিজ থাকবে, সেই ফ্রিজে মাথা ঢোকে বসে থাকবে। তাহলে তার মানে হচ্ছে তার মাথাটা হচ্ছে ঠান্ডা আরাম পায়, মাথা ঠান্ডা চায়, বাকি পুরো বডি গরমে উপশম, গরমে আরাম পায়। এটা হচ্ছে আর্সেনিকের কাতরতা। আর সে শীত কাতর, মূলত সে শীত কাতর, তার সবকিছু ঠান্ডায় বৃদ্ধি, গরম উপশম, মাথা ব্যথাটা বাজে, মাথা ব্যথা সে ঠান্ডা আরাম পায়, মাথা ঠান্ডা জায়গায় রাখতে, মাথায় ঠান্ডা তুলে দিতে চায়। এটা হচ্ছে আর্সেনিকের গলা। আর্সেনিকের মোডালিটি আরো সামনে আসবে, তাহলে আমরা ধীরে ধীরে সামনে আবার একটু আগাই, আরো কিছু কথা বলতে চেষ্টা করি। আমিন ভাই, যদি টাইম শেষ হয়ে যায় মনে হয় আমাকে একটু জানাইন। হ্যাঁ, আর্সেনিক রোগীর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছি। ডক্টর খাদেমুল হক সাহেবকে বলছি। জি, জি। সময় আপনার খুব বেশি নেই, আপনি একটু দ্রুত শেষ করে ফেলেন, একদম শর্টে শেষ করে ফেলেন। জি, জি জি, ইনশাআল্লাহ। 10:43 আর্সেনিক রোগীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু কথা না বললে হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সে বলা হয়েছে শাস্তি দিয়া, সে খুঁতখুঁতে স্বভাবের, স্বাভাবিক নিট অ্যান্ড ক্লিন সে নয়, সে অতিমাত্রায় পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন? সে কোনো নোংরা পছন্দ করে না, না তার ঘরে, না রাস্তাঘাটে, না তার পোশাকে, না ডাক্তারের চেম্বারে। ডাক্তারের চেম্বারে এসে বলবেন স্যার এই যে আপনার গ্লাস নিচে যে আপনি ফোনটা দিচ্ছেন ওটা একটু কোনাটা বের হয়েছে, ঠিক করে দেন। স্যার আপনি যে দেয়াল ঘড়িটা একটু কাজ হয়েছে, সেটা ঠিক করে দেন। স্যার আপনার ছেলেটা মানে ঠিকঠাক মতো রুম ধারা যায় না, নিচে ফ্লোরে ভালো কিসকিস করতেছিল। এরকম কথাগুলো যে মেনশন করবে সে আর্সেনিকের রোগী হতে পারে। সে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুব বেশি খুঁতখুঁতে, বারবার হাত মুখ ধোয়ার অভ্যাস থাকে, বারবার ময়লা কাপড় চোপড় মানে ধোয়ার অভ্যাস থাকে। এটা আরো অনেক কিছু দিয়ে আছে। এটা হচ্ছে সিটিয়াতে আছে, নাজভোগে আছে, গ্রাফাইটিস আছে, অ্যানাকার্ডিয়ামে, কার্সিনোসেনে আছে। এখন কম্পারেটিভ আলোচনা এগুলো শেষ করা যাবে না। তো এই বিষয়টা আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সে খুব বেশি খুঁতখুঁতে স্বভাবের, এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিব। আপনার আর্সেনিকের রোগীকে ডাক্তার হেরিং বলছে যে গোল্ড হেডেড ক্যান, মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তার খুব বেশি সিরিয়াস থাকে। এইখানে আরেকটা কথা বলি, একজন স্কলার আর্সেনিকের রোগীকে বলছে যে আপনার আর্সেনিকের বাচ্চাদেরকে আপনার ঘোড়ার বাচ্চার সাথে তুলনা করছেন। আর্সেনিকের রোগীকে বলা হয়, আর্সেনিকের বাচ্চাদেরকে বলা হয় ঘোড়ার বাচ্চা, পালসিডিলারকে বলা হয় ভেড়ার বাচ্চা, আর অ্যান্টিমিকুটকে বলা হয় কাইন্ড অফ সোয়াইন, মানে শুকরের বাচ্চা। এখানে এই আলোচনাটা একটু আমি বলতে চাই, ইন্টারেস্টিং মনে হতে পারে আপনাদের কাছে, সেই জন্য যে শুকরের বাচ্চা বলা হয় গালি, শুকরের বাচ্চা বলে আমরা মানুষকে গালি দেই, সেটা বলা হয় হচ্ছে অ্যান্টিমিকুটকে। কারণ অ্যান্টিমিকুটের বাচ্চা আমরা এটা খুব বেশি বদমেজাজি, খিটখিটে মেজাজে, আর এদের স্কিনটা তো রাফ, এত বিশ্রী যে শুকরের যে স্কিন দেখবেন খুব কুৎসিত কাদাকার, এবং তার আচরণও খুব বেশি বিরক্তিকর, খুব বেশি ইরিটেটিং। সে কারণে এই অ্যান্টিমিকুটকে বলা হয় যে শুকরের বাচ্চাকে তুলনা করা হয়। আর আর্সেনিক অ্যালবামকে বলা হয় হচ্ছে ঘোড়ার বাচ্চা। কারণ আপনি দেখবেন ঘোড়া কাদার মধ্যে দৌড়াবে, খেলবে, খাবে দাবে, কিন্তু ঘোড়ার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন। ঘোড়া যে আপনার টয়লেট করে কোন সময় দেখবেন না যে তার মল লেগে আছে, ময়লা লেগে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, শুয়ে ঘুমালে ময়লা পড়বে, ঘুমানো পর্যন্ত দাঁড়ায় ঘুমায়। এরকম পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আর্সেনিককে ঘোড়ার বাচ্চাকে তুলনা করা হয়। আর পালসিডিলাকে বলা হয় ভেড়া। আমরা জানি যে ভেড়া হচ্ছে অবেড বাই হিজ বস, ভেড়া কিন্তু খুব মালিক ভক্ত, প্রভু ভক্ত প্রাণী।
এর প্রভুর প্রতি তার খুব ভক্তি, সে প্রভুর কমান্ড খুব ভালো মতো ফলো করে। দেখবেন 100টা 500টা ধরা পালার জন্য একজন রাখাল যথেষ্ট। সে কমান্ড করলে সবাই শুরু করে তার কমান্ডে ফলো করে চলে আসে, সে দৌড়াদৌড়ি করে না। পালসিটিলা জানি সে তার সুপেরিয়রকে খুব মান্য করে, অন্যের কথা মেনে চলতে খুব সে আনন্দ ফিল করে। এখানে আমি আরেকটা কথা বলে যাই, ডক্টর আমরা খাদেমুল হক, জি আমি শেষ করবো। একটু সরি ইন্টারফেয়ার করছি। আমাদের এখানে আজকে অনেক সিনিয়র ডক্টররা আছেন, আমরা ওনাদের কথাবার্তা শুনবো, তো আপনি একটু দ্রুত শেষ জি, করতে জি, হবে, কারণ আমাদের আরেকজন স্পিকার আছে। একেবারে হ্যাঁ এখানে শেষ করে দিই তাহলে। জি আমি আসলে শেষ করতে যাচ্ছি, আরো অনেক কিছু বলার ছিল, সময় না থাকার কারণে শেষ করে দিচ্ছি। যত ভুল ভ্রান্তি আছে আপনারা আমাকে মেসেজ করে বা যে কোনো ভাবে যদি জানান, আমার আলোচনাটা যদি মানে কোনো ভুল থাকে সেটা জানালে আমি একেবারে কৃতজ্ঞ থাকবো সারা জীবনের জন্য। আমি শিক্ষার উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে আলোচনা করার চেষ্টা করেছি। আর যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে তাহলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমাদের প্রথম সেশনের আলোচক ডক্টর খাদেমুল হক অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুরু করেছেন, সবাই খুবই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। ডক্টর আচ্ছা, কেউ কেউ কাইন্ডলি কেউ আনমিউট, সবাই মিউট থাকেন কাইন্ডলি। যে আমাদের আজকের এই রাতের সুন্দর আয়োজনে প্রায় 60 মানে ডক্টর উপস্থিত আছেন, সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের দ্বিতীয় সেশন হচ্ছে একটা কেস প্রেজেন্টেশন হবে আর্সেনিকের, এবং কেস প্রেজেন্ট করবেন আমাদের অভিজ্ঞ ডক্টর নাসির উদ্দিন স্যার। পাশাপাশি হচ্ছেন আমাদের আজকের এখানে অনেক সিনিয়র ডক্টর আছেন, জুনিয়র আছেন। আমরা সবার মতামত নিব পরে, এবং সেটাই খুবই ইন্টারেক্টিভ এবং ইন্টারেস্টিং হবে, সেটা আমরা মিস করব না ইনশাল্লাহ। তো আমরা এখানে ডক্টর নাসির উদ্দিন স্যারকে এখনই সুযোগ করে দিতে চাই। ডক্টর নাসির উদ্দিন ভাই, আপনি শুরু করুন, আপনার কেস প্রেজেন্টেশনটা আপনি শুরু করুন। নাসির উদ্দিন ভাই, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি শুরু করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত উন্মুক্ত ক্লাস, আজকের ক্লাসের আলোচ্য বিষয় কেস প্রেজেন্টেশন অন আর্সেনিক্যাল। এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আরো স্মরণ করি মুআতাসিমুল হানিম্যানকে। এবং আজকে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম এর ক্লাসে যারা যুক্ত হয়েছেন এবং যারা পরিচালনায় আছেন, এবং আমাদের আগের যিনি আলোচক ছিলেন, সকলকেই আমি রাতের শুভেচ্ছা জানাচ্ছি এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও একটু ভালো আছি। আজকের যে মেডিসিন ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছি, সেই মেডিসিনেরই একটা কেস প্রেজেন্টেশন করতে চাই। তো আমার একজন পেশেন্ট, ওনার দীর্ঘদিনের হাঁপানি, সেটা বর্ণনা করব এবং সেই কেসটি কিভাবে আমি হ্যান্ডেলিং করেছি, এবং আর্সেনিক এত গভীর ক্রিয়াশীল মেডিসিন হওয়া সত্ত্বেও কোন কোন কেসে কমপ্লিট সে কেউ করতে পারে না, সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা আমাকে শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। জি জি, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছেন স্যার? জি, ওকে, ধন্যবাদ। তো রোগীর বয়স 55 থেকে 56 বছর বয়স। উনি দীর্ঘদিন অ্যাজমাটিক
কমপ্লেইন্টস সাফার করতেছেন, অ্যাজমেটিক প্রবলেমে দীর্ঘদিন সাফার করতেছেন। তো উনি সৌদি আরবে থাকতেন, সেখানে মসজিদে দায়িত্ব পালন করতেন, ইমামতি করতেন। তো সেখান থেকে উনি যখন দেশে আসলেন, তো দেশে আসার পরে শ্বাসকষ্ট আরো বেশি, কারণ আমাদের দেশে ধুলাবালি এত বেশি, দেখা যায় যে অ্যাজমেটিক পেশেন্টদের জন্য হাঁপানি আরো বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়। তো উনি শীতকালীন সময়ে শ্বাসকষ্টে ভুগতেছিলেন। তো স্থানীয় একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে এট ফার্স্ট উনি যান। তো ওনার যতটুকু আমি ইতিহাস শুনেছিলাম সেই সময়, তো হাঁপানি বৃদ্ধি ছিল দ্বিপ্রহরে এবং রাত প্রহরে। প্রতিদিন বেলা 12টা 1টা অথবা রাত 12টা 1টা এই সময়ে হাঁপানি বেশি দেখা দিত, কষ্ট পেতেন উনি। তো উনি স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাওয়াতে উনি কি মেডিসিন দিয়েছিলেন আমি জানতেও চাই নাই, কিন্তু ধরে নিয়েছি উনি আর্সেনিক দিয়েছিলেন। তো ওনার যে লক্ষণগুলো ছিল ওই সময়, তো আর্সেনিক সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন অ্যাপ্লাই করার পরও ওনার সমস্যা রিকারেন্ট করতেছে। কারণ অ্যাজমা যারা সাফার করেন, অ্যাজমেটিক পেশেন্টদের জন্য আমরা আর্সেনিক এটা সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন হওয়ার পরেও কিন্তু কিছুদিন পরে গিয়ে এই মেডিসিনটি আর ক্রিয়া করবে না। তার কারণ কি, মেডিকেলে যত মেডিসিন আছে সবচেয়ে গভীর ক্রিয়াশীল মেডিসিন কিন্তু আর্সেনিক। 90 দিন পর্যন্ত এটা ক্রিয়া করতে পারে, কিন্তু সকল পেশেন্টের ক্ষেত্রে, সকল রোগ অবস্থায়, সকল রোগীর ক্ষেত্রে, সকল ম্যাজমেটিক ম্যানিফেস্টেশন এগুলো কিন্তু ডিপেন্ড করে। কারণ সকল রোগীর ক্ষেত্রে 90 দিন ক্রিয়া করবে না, অথবা আরোগ্যের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা সেখানেও আমাদেরকে অবজার্ভ করতে হয়। তো ওনার ক্ষেত্রে মেডিসিন সম্ভবত আর্সেনিকই দিয়েছিলেন। তো দেওয়াতে সাময়িক কিছুদিনের জন্য ভালো ছিলেন, কিন্তু এটা বারবার রিকারেন্ট হতো। তো আমি আর্সেনিক এর লক্ষণ পাওয়া সত্ত্বেও আমি আর্সেনিক অ্যাপ্লাই করি নাই। কেন করি নাই? উনি বললেন সর্বশেষ ওনার যে কষ্ট শুরু হলো ব্যাপক আকারে, যে এমনিতেই তো নির্দিষ্ট সময় অন্তর হাঁপানি বৃদ্ধি পায়। উনি পুকুরে গোসল করেছেন, গোসল করার পরে তার শ্বাসকষ্ট আরো তীব্রতর হয়েছে, আরো কষ্ট বেশি দেখা দিয়েছে। তো আর্সেনিকের ফলোড অয়েল মেডিসিন, আর্সেনিকের কমপ্লিমেন্টারি মেডিসিন, আর্সেনিকের পরবর্তী যে ক্রনিক মেডিসিন আছে সেই মেডিসিন গুলো কিন্তু আমাদের জানতে হয়। তো আর্সেনিকের লক্ষণ পাওয়ার পরও আমি আর্সেনিক অ্যাপ্লাই করি নাই। আর্সেনিক কিন্তু বারবার অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। আমরা অনেকে এমন করে থাকি যে আর্সেনিক 30 ডেজ কাজ করে নাই, অল্প সময়ের ব্যবধানে, সেটা 1 সপ্তাহ হতে পারে, 10 দিন হতে পারে। তো এই অল্প সময়ের ব্যবধানে আবার হয়তো অনেকে 200 অ্যাপ্লাই করে, 200 এর ক্রিয়া শেষ হতে না হতেই আবার 1 অ্যাপ্লাই করি, হয়তো 15 দিন পরে অথবা 20 দিন পরে। 1 এর ক্রিয়া শেষ হতে না হতেই 10 অ্যাপ্লাই করি। 10 অ্যাপ্লাই করার পরে দেখা গেছে যেহেতু আর্সেনিকের লক্ষণ আছে, হুবহু লক্ষণ আর্সেনিকের, আমরা এই জায়গায় অনেক বেশি ভুল করি। কারণ আর্সেনিক গভীর ক্রিয়াশীল, এটা রিপিটেড ডোজ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে আরো বেশি জটিলতা সৃষ্টি হবে। অনুরূপ ভাবে ওই পেশেন্টের ক্ষেত্রে আমি আর্সেনিককে অ্যাভয়েড করে তার কমপ্লিমেন্টারি মেডিসিন চিন্তা করেছি। যেহেতু হাঁপানি এটা মাইজমেটিক ট্রেটস, মাইজমেটিক ম্যানিফেস্টেশন যদি আমরা একটু অ্যানালিটিক্যাল ডিসকাশন করি, সেটা হচ্ছে সাইকোটিক ট্রেটস ছিল ওই পেশেন্টের ক্ষেত্রে, সাইকোটিক মাইজমেটিক ম্যানিফেস্টেশন ছিল। কিন্তু আর্সেনিক অ্যালবাম সোরার উপরে কিন্তু ব্যাপক ক্ষমতা রাখে ক্রিয়া করার। সাইকোটিক ম্যানিফেস্টেশনের উপরে কিন্তু আর্সেনিক খুব বেশি গভীরভাবে ক্রিয়া করতে পারে না। যখন এই মেডিসিন আমরা বিভিন্ন মেডিকেলে পড়েছি, দেখেছি যে অনেক দিন ক্রিয়া করতে পারে, কিন্তু অ্যাজমেটিক প্রবলেমে যারা সাফার করতেছেন,
অ্যাজমা সংক্রান্ত সমস্যা যারা সাফার করতেছেন তাদের ক্ষেত্রে আপনি রিপিটেড ডোজ দিলে এই রোগীর আরো ক্ষতি বেশি হবে। কাম টু দ্য পয়েন্ট। এরপরে আমি ওই পেশেন্টকে ন্যাপটাম সাল্ট অ্যাপ্লাই করলাম। তো ন্যাপটাম সাল্ট অ্যাপ্লাই করাতে আমরা যখন সিমিলিমাম করতে পারবো, অনেক সময় কিন্তু সিমিলার করতে পারি, মোর সিমিলার করতে পারি, কিন্তু সিমিলিমাম যখন হবে তখন মেডিসিনাল অ্যাগ্রাভেশন হতেই হবে, এবং মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয় অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে। আমি দীর্ঘ প্রায় 2 যুগের প্র্যাকটিসে এটাই দেখেছি। সেটা আবার ডিপেন্ড করবে যে তার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা কি এবং লেভেলস অফ হেলথ কেমন আছে সেটার উপরে ডিপেন্ড করে। যাই হোক, ওনার মেডিসিন ন্যাপটাম সাল্ট অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করাতে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হলো, 3 থেকে 4 দিন পর্যন্ত এটা স্টে করলো। গ্রাজুয়ালি উনি বেটার ফিল করলেন, ইমপ্রুভমেন্ট হতে থাকলো। আমি ওনাকে ন্যাপটাম সাল্ট সহ আমি আরো কিছু প্লাসিবো দিয়েছি, কারণ যদিও আমি 50 ইউজ করি, সাথে সাথে প্লাসিবো একাধিক দেই, কারণ মূল মেডিসিন যখন অ্যাগ্রাভেশন ঘটায়, মেডিসিনাল অ্যাগ্রাভেশন ঘটে, এটা আরোগ্যের ইন্ডিকেশন। তো সেই ক্ষেত্রে আমি প্লাসিবো অ্যাপ্লাই করলাম। করাতে আস্তে আস্তে উনি উন্নতির দিকে যেতে থাকলেন। ন্যাপটাম সাল্ট 1, 2, 3 এইভাবে পাওয়ার আমি বাড়াতে থাকি। উনি গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট হতে থাকেন। যদি আমরা কোনো ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে সুনির্বাচিত সুনির্দিষ্ট গভীর ক্রিয়াশীল মেডিসিন যদি অ্যাপ্লাই করি এবং খুব রোগী দ্রুত ভালো হয়, তাহলে আমরা বুঝবো, ধরে নিব ওই মেডিসিন রোগীকে সাপ্রেস করেছে। আমরা কেন্টিয়ার অবজারভেশন থেকে যেটা জানি, আমি কোন আলোচনায় রিসেন্টলি একজন আলোচনা করতেছিলেন যে আর্সেনিক কখন অ্যাপ্লাই করা যাবে এবং কখন অ্যাপ্লাই করা যাবে না, এটা আমরা পরে আসবো। তো যাই হোক, এই পেশেন্টকে ন্যাপটাম সাল্ট দিতে দিতে একটা পর্যায়ে মেন্টালি ফিজিক্যালি উনি ইমপ্রুভমেন্ট ফিল করলেন। যখন করোনা ভ্যাকসিন নিলেন, করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে ওনার ওষুধের ক্রিয়া করে না। আমি আগেই ওনাকে নিষেধ করেছিলাম যে হাফিজ সাহেব, আপনি এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন, এটা থেকে দূরে থাকবেন। আপনি এই ভ্যাকসিন নিলে আপনার আরোগ্যে বিলম্বিত হবে এবং আরোগ্য প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সেই ক্ষেত্রে মেডিসিন চেঞ্জ হতে পারে, অথবা আপনার ভ্যাকসিন না নেওয়াটাই উত্তম হবে। তো যাই হোক, উনি আমার কথা না শুনে, সরকারেরও বাধ্যবাধকতা ছিল, অনেকেই অফিসে যারা নিয়মিত যাওয়া আসা করতেন, সোশ্যাল কানেক্টিভিটি যাদের আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেই এটা নিয়েছেন। নেওয়ার ফলে আরো বেশি জটিল অবস্থা তৈরি হয়েছে। উনি ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পরে, ফার্স্ট ডোজ নেওয়ার কয়েকদিন পরেই বললেন, ডাক্তার সাহেব, আমার তো ওষুধের কাজ করে না। তখন আমি বললাম, নিশ্চয় আপনি কোন অনিয়ম করেছেন। অনিয়ম না করলে কখনোই আপনার এই গভীর ক্রিয়াশীল মেডিসিন এইভাবে মাঝপথে এসে থেমে যেতে পারে না। তো আমি আবার এই কেসটা পর্যবেক্ষণ করলাম। তাতে করে ইতিহাস নিয়ে জানা গেছে যে উনি ভ্যাকসিন নেওয়ার পর থেকে ওষুধের ক্রিয়া করতেছে না। তাহলে আর্সেনিকের কমপ্লিমেন্টারি ছিল কিন্তু ন্যাপটাম সাল্ট। আর্সেনিকের কমপ্লিমেন্টারি ছিল ন্যাপটাম সাল্ট। এখন ন্যাপটাম সাল্টের ফলোড অয়েল অথবা ক্রনিক যে মেডিসিন গুলো আছে, কমপ্লিমেন্টারি যে মেডিসিন গুলো আছে, তার মধ্যে অন্যতম মেডিসিন থোজা এবং মেডোরেনাম। তো একদিকে অনুপূরক মেডিসিন হিসেবে এই মেডিসিনটা ক্রিয়া করবে, অপরদিকে মেডিসিন ভ্যাকসিনের যে কুফল, এলিমেন্টস আফটার ভ্যাকসিনেশন, তো ভ্যাকসিনের পরে যে অসুস্থতা, সেটাও কিন্তু এই মেডিসিনেই দূর করবে। তো আমি হাফিজ সাহেবকে ন্যাপটাম সাল্টের পরে থোজা অ্যাপ্লাই করলাম। থোজা অ্যাপ্লাই করাতে দেখা গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট। একটা পর্যায়ে থোজা 1, 2, 3 কয়েকটা পাওয়ার অ্যাপ্লাই করাতে বেশ ভালো রেসপন্স করেছে, কিন্তু তারপরে দেখা গেছে তার হাতে পায়ে জ্বালা এবং পাখার বাতাস খুব ভালো লাগে, এবং উপর হয়ে শয়ন করলে উনি ভালো ফিল করেন। তাহলে আমরা আর্সেনিকের কেস অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখেছি যে আর্সেনিকের সীমাবদ্ধতা আছে।
যদি গভীর ক্রিয়াশীল মেডিসিন। আর্সেনিকের সাথে যেই মেডিসিনের সম্পর্ক যেমন এবং যেই মেডিসিনের চিত্র আমরা পাবো, সেই মেডিসিনের সাথে আমরা দেখবো যে পূর্ববর্তী মেডিসিন কি ছিল, পরের ফলোড অয়েল মেডিসিন কি কি আসবে এবং তাদের সাথে সম্পর্ক কি আছে। এটা কি এনিমিক্যাল রিলেশন আছে, না ফলোড অয়েল রিলেশন আছে, না ফলোজেক্টর অথবা কমপ্লিমেন্টারি রিলেশনশিপ আছে, কোনটা সেটা আমাদের জানা দরকার। তো যাই হোক, এই পেশেন্টকে ফ্লুজা অ্যাপ্লাই করলাম। ফ্লুজা অ্যাপ্লাইয়ের পরে তার কমপ্লিমেন্টারি মেডিসিন আসলো মেডোরিনাম। মেডোরিনাম দেওয়াতে উনি অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ প্রায় ভালো দিক। এখন স্কিন ডিজিজ দেখা দিল শরীরে, স্কিন ডিজিজ দেখা দিতে দিতে এমন একটা পর্যায়ে গেছে, তো এখন হাঁপানি আর নাই। এখন স্কিন ডিজিজের জন্য বারবার উনি আমাকে কল দেন, বারবার নক করেন, ডাক্তার সাহেব আমার তো এত বেশি স্কিন ডিজিজ বের হয়েছে যে এখান থেকে আমি নিষ্কৃতি পেতে চাই। আমি বললাম, এই স্কিন ডিজিজ যদি খুব দ্রুত ভালো করার চেষ্টা করেন, সেটা হোমিওপ্যাথিক হোক অথবা অ্যালোপ্যাথিক হোক অথবা অন্য কোনো প্যাথি হোক, যদি কিনা এই স্কিন ইরাপশন যদি সাবস্ট হয়, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে হাঁপানি কিন্তু আবারও পূর্বের অবস্থায় আসবে এবং এটা আরোগ্য করা অত্যন্ত কঠিন হবে। তো যাই হোক, উনি স্কিন ডিজিজের জন্য সাফার করতেছেন, হাঁপানি এখন আর একদম নেই বললেই চলে। তো 3 মাস 4 মাস হয়ে গেছে, স্কিন ডিজিজ কিন্তু কমতেছে, খুব গ্রাজুয়ালি কমতেছে। আর এই স্কিন এরাপশনটাকে দ্রুত সাপ্রেস করার চিন্তাও আমি কখনো করি নাই। আমরা অনেক সময় পেশেন্ট দেখতে গিয়ে পেশেন্টের আত্মীয় স্বজন পেশেন্ট আমাদেরকে এত বেশি প্রভাবিত করেন, এত বেশি চাপ প্রয়োগ করেন যে ওই চাপের বশবর্তী হয়ে নিজেকে কন্ট্রোল করতে না পারে, যে তখন আমরা কিন্তু ওই চাপা দেওয়া মেডিসিন গুলোর কথা চিন্তা করি। তো আমি এই দিক থেকে অনেক বেশি অটল অনড় অবিচল থাকার চেষ্টা করি। যাই হোক, স্কিন ডিজিজ অলরেডি 5-6 মাস হয়ে গেছে। এখন স্কিন ডিজিজ নিয়ে তার দুশ্চিন্তা, ডাক্তার সাহেব এই স্কিন ডিজিজ কি আর কখনো ভালো হবে না? তাহলে এই যে হতাশা, এতদিন কিন্তু মেন্টালি ফিজিক্যালি যদিও তার স্কিন এরাপশন স্কিন ডিজিজ দেখা দিয়েছে, কিন্তু মেন্টালি ভালো ছিলেন, তার ঘুম ভালো ছিল, অনেক ভালো সার্বিক দিক থেকে, যদিও চুলকানি আছে, চুলকানি নিয়ে এত বেশি হতাশা নিরাশা নাই। একটা পর্যায়ে এসে যখন উনি বললেন, ডাক্তার সাহেব আমার এই চুলকানি কি ভালো হবে না? আমি তো দীর্ঘদিন সাফার করতেছি, প্রায় 6 মাস হয়ে গেল, আমার মনে হয় এই চুলকানি ভালো হবে না। তো রেপার্টরিতে দেখবেন যে ডিসপেয়ার ফ্রম ইচিং। তো এই স্কিন ডিজিজ এর কারণে যদি হতাশা দেখা দেয়, সেই ক্ষেত্রে সরিনাম খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। তো আমি সর্বশেষ এন্টিসোরিক একটি মেডিসিন তাকে অ্যাপ্লাই করলাম। করাতে আমি বললাম যে এটাতে আরেকটু হয়তো স্কিন ডিজিজ বৃদ্ধি পেতে পারে, কিন্তু আস্তে আস্তে সেটা ভালো দিকে যাবে। তো স্কিন ডিজিজ আবার একটু বৃদ্ধি পাওয়াতে মেন্টালি ফিজিক্যালি ভালো। আগে যে হতাশা ছিল স্কিন ডিজিজ নিয়ে, সেটা কিন্তু এখন আর নাই। এখন সরিনাম একটা ডোজ আমি অ্যাপ্লাই করলাম। এখন স্কিন ডিজিজ প্রথমে বাড়ার পরে এরপরে আস্তে আস্তে বেশ কিছুদিন পরে কমা শুরু করলো, প্রায় 70% 80% চলে গেছে, আর নাই বললেই চলে। তো এখন উনি বললেন যে এটা তো দীর্ঘদিন চলতেছে, এটা ভালো হবে কবে? তো উনি আরেকটু তড়িঘড়ি যেন ভালো হয়, এই 20% যে স্কিন ডিজিজ আছে এটার উপরে কি করলেন, যে হোমিওপ্যাথিক তো খাওয়া ওষুধ খাচ্ছি, এখন এক্সটার্নালি অ্যালোপ্যাথিক একটা ওষুধ লাগাই। অথচ আগেই আমি তাকে সতর্ক বানিয়ে দিয়েছি যে আপনি ভুল করে কখনো অ্যালোপ্যাথিক অথবা হোমিওপ্যাথিক ওষুধের সাথে অন্য কোনো হোমিও ওষুধ এগুলো কিন্তু অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। আমি ওনাকে সতর্ক করা সত্ত্বেও উনি ধৈর্য ধারণ করতে না পারার ফলে উনি 1 মাস ধরে কি করলেন, একটা অয়েন্টমেন্ট উনি দেওয়া শুরু করলেন। দেওয়া শুরু করাতে আবার হাঁপানি কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করলো। এরপর উনি ফোন দিলেন, ডাক্তার সাহেব আমার তো হাঁপানি আবার বৃদ্ধি পেয়েছে, এখন কি করণীয়, এখন কি করব? আমি বললাম, নিশ্চয়ই আপনি কোনো অনিয়ম করছেন, অনিয়ম না করলে কখনো এই আরোগ্যের একেবারে শেষ দিকে, আরোগ্য কিন্তু প্রায় হয়ে গেছে, হাঁপানি কিন্তু একেবারেই ছিল না, স্কিন এরাপশন 70 থেকে 80% চলে গেছে, একেবারে 11th আওয়ারে চলে আসছে শেষ পর্যায়ে। তো উনি ধৈর্য ধারণ করতে না পারার ফলে কি করলেন, অয়েন্টমেন্ট দিলেন।
দেওয়াতে আবার পূর্বের হাঁপানি তীব্র আকার ধারণ করলো। এখন পূর্বের মেডিসিন আর ক্রিয়া করে না। তো আমি আবার ইতিহাস নিলাম, ইতিহাস নিয়ে তো এর মধ্যে ওষুধ যেহেতু অনলাইনে আমাকে চিকিৎসা দেয়, ওষুধ পাঠাতে পাঠাতে ওনার হাঁপানি অনেক বেড়ে গেছে। উনি সহ্য করতে না পেরে অ্যান্টিবায়োটিক শুরু করলেন। দেখেন এই ধরনের কমপ্লিকেটেড কেস কিন্তু আমরা অসংখ্য হ্যান্ডেলিং করি। অলরেডি 11টা বেজে গেছে, আমি আর লম্বা করতে চাই না। তো যাই হোক, তো এই ধরনের অসংখ্য কমপ্লিকেটেড কেস আমাদের হ্যান্ডেলিং করতে হয়। ডক্টর ন্যাশ সম্ভবত ডক্টর ন্যাশ বলেছেন প্রত্যেকবার ক্রনিক পেশেন্টকে সুনির্বাচিত মেডিসিন অ্যাপ্লাই না করলে তাদেরকে আরোগ্য করা সো মাচ ডিফিকাল্ট, কঠিন। তো আমি অনেকে বললাম যেহেতু ওষুধ পৌঁছাতে দেরি হচ্ছে, এখন কি করতে চান? তো উনি ইতিমধ্যে অ্যালোপ্যাথি চিকিৎসককে দেখিয়েছেন, অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করেছেন। অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করাতে কি হলো, ওনার শরীর ফুলে যাচ্ছে এবং অনেক বেশি হাঁপানি যদিও একটু কম হয়েছে, কিন্তু অনেক বেশি দুর্বলতা দেখা দিয়েছে, অনেক বেশি দুর্বল হয়ে গেছেন। তো এত বেশি দুর্বল যে উনি নড়াচড়া করতে পারতেছেন না। তাহলে আগে যদিও হাঁপানি ছিল, কিন্তু শারীরিক ভাবে এত বেশি দুর্বল ছিলেন না, মানসিক ভাবে এত বেশি দুর্বল ছিলেন না। তাহলে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই এবং ইনহেলার নেওয়াতে দেখা গেছে কি হয়েছে, অনেক বেশি দুর্বল হয়ে গেছেন। তাহলে যদিও হাঁপানি কমছে, রোগের কিছুটা উপশম হয়েছে, তাহলে অ্যান্টিবায়োটিক কি ক্ষতি করলো না ভালো করলো? কেউ একটু যদি বলতেন, অ্যান্টিবায়োটিক তার ক্ষেত্রে কি ভালো করলো না খারাপ করলো? মহা ক্ষতি করছে, সুযোগ ক্ষতি না, মহা ক্ষতি করেছে। এক্স্যাক্টলি। আমি উইকনেস ফ্রম অ্যান্টিবায়োটিক্স, একটা মাত্র মেডিসিন আছে, একটা রেমেডি, অনলি ওয়ান রেমেডি, সেটা হলো কার্বোভেজ। সেটা কি মেডিসিন? কার্বোভেজ। তো যদিও কার্বোভেজ আছে, শুধু এটার উপর ভিত্তি করেই যে আমি মেডিসিন কার্বোভেজ দিয়ে দিব এমন না। আমি আরো কিছু লক্ষণ নিয়েছি যে কার্বোভেজের আরো লক্ষণ আছে কিনা। বললাম আপনার হাঁপানি এখনো আছে, তো এই ক্ষেত্রে শারীরিক দুর্বলতা, হাঁপানি, এখন আপনার কি করলে ভালো লাগতেছে? যদি আবদ্ধ রুমে থাকেন তখন কেমন লাগে, মুক্ত বাতাসে গেলে কেমন লাগে, জোরে ফ্যানের বাতাস করলে কেমন লাগে, আস্তে ফ্যানের বাতাস করলে কেমন লাগে? তো উনি বললেন যে জোরে ফ্যানের বাতাস দিলে খুব কমফোর্ট ফিল করেন। একটা মাত্র মেডিসিন, সেটা হলো কার্বোভেজ। ডিজার টু বি ফ্যান্ড র্যাপিডলি, একটা মাত্র মেডিসিন পাবেন, সেটা কার্বোভেজ। এবং অনেক বেশি দুর্বলতা, অনেক বেশি ঘাম এবং শরীর হিমাঙ্গ অবস্থা দেখা দেওয়া, অ্যান্টিবায়োটিকের কুফল, সব কিন্তু কার্বোভেজের লক্ষণ। কার্বোভেজ অ্যাপ্লাই করেছি, করাতে এখন আলহামদুলিল্লাহ এখন উনি অনেকটা ভালোর দিকে, স্কিন ডিজিজ একটু বৃদ্ধি হয়েছে, হাঁপানি অনেকটা ভালোর দিকে। তাহলে এই যে আরোগ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যদি পেশেন্ট না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আরোগ্য আরো ত্বরান্বিত হয়ে থাকে বা হয়। আমরা এই ক্ষেত্রে পেশেন্টদেরকে সাবধান হতে বলবো। আর প্রত্যেক মেডিসিনের যে সম্পর্ক যখন ভালোভাবে জানতে পারবো, তখন কিন্তু তাদেরকে আরোগ্য করা কঠিন হবে না। সম্মানিত চিকিৎসকবৃন্দ, অলরেডি 11টা 9 বেজে গেছে, আমি এখনো পর্যন্ত চেম্বারে আছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কারো কোনো কোশ্চেন থাকলে সংক্ষিপ্ত করে কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ স্যার এত সুন্দর উপস্থাপন করার জন্য। সম্মানিত ডক্টর বৃন্দ, আপনারা প্রায় 1 ঘন্টারও বেশি সময় আমাদের সাথে আছেন এবং অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনছিলেন। বিশেষ করে আমাদের প্রথম আলোচক, যিনি অনেক প্রস্তুতি নিয়ে এবং অনেক ভালো আর্সেনিকের উপরে দখল ছিল, আমি যতটুকু বুঝতে পেরেছি উনি কম্পারেটিভ ডিসকাশন থেকে শুরু করে অনেক ভালো আলোচনা রেডি করেছেন। আমরা সুযোগ সম্পূর্ণ দিতে পারিনি বা সময় দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। পাশাপাশি পরবর্তীতে আমাদের ডক্টর নাসিরউদ্দিন ভাই যে আলোচনা করেছেন, এখানে আর্সেনিকের কমপ্লিমেন্টারি বিষয়গুলো, রিলেশনশিপগুলো চলে এসেছে এবং পরবর্তীতে একটা পেশেন্টকে অবজারভেশনের মাধ্যমে ওই পেশেন্টটাকে কীভাবে ফুল কিউরের দিকে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টার একটা চেইন তিনি বলেছেন, ট্রিটমেন্টের একটা কমপ্লিট চেইন বলেছেন। তো আমি দুইজনকেই ধন্যবাদ জানাই। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আপনাদের থেকে অনেকেই উপকৃত হলাম।
আমরা আমাদের আলোচনার সেশনটা এখানেই শেষ করে আমাদের পরবর্তীতে হচ্ছে আমরা কোশ্চেন এবং হচ্ছে সংযোজন, মৌলিক যদি কোনো পয়েন্ট ছুটে যায় আর্সেনিকের উপরে আপনারা সংযোজন করতে পারবেন, তবে সেটা খুবই শর্টে, বিস্তারিত সুযোগ হবে না, এবং প্রশ্ন যদি কারো থাকে সেটা আমরা নিব। তো এই জন্য আপনাদেরকে হ্যান্ড রাইজ করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমি অনুরোধ করছি, আমাদের আজকের এই ক্লাসটা সম্পূর্ণ আমরা রেকর্ড করছি এবং রেকর্ডিংটা আমরা আগামী কালকেই আমাদের গ্রুপে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি মনে হয় আপনারা হ্যান্ড রাইজ করেন, এর মধ্যে আমরা আরেকটা বিষয় একটু শেষ করি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর এবং আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ফার্স্ট ব্যাচের অত্যন্ত মেধাবী ডক্টর, যিনি খুব সুনামের সাথে বাংলাদেশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, ডক্টর সেলিম মিয়া ভাই বলেছেন তিনি ট্রেনে আছেন। আপনার কি ভাই একটু কথা বলার সুযোগ হবে? জাস্ট একটু সালাম বিনিময় করার যদি সুযোগ থাকে, আমরা আপনার একটু সালাম শুনতে চাই বা আমরা আপনাদেরকে সালাম দিতে চাই। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। হ্যালো, জি শোনা যাচ্ছে। আমাদের আজকের ক্লাসের আমি ট্রেন থেকে একটু যদি বলেন। ট্রেন থেকে এখন নেমে আসলাম, তো আমি বাসায় কেবল চলে আসলাম আর কি। আমি শুনতেছি, আমি লাইনে ছিলাম। জি জি আপনাকে হ্যালো, জি জি আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যদিও সরাসরি আপনার সাথে দেখা করার সুযোগ হয় নাই, আজকে ক্লাসের মাধ্যমে আপনার সাথে ইন্ট্রোডিউস হওয়ারও সুযোগ হলো। তো সেলিম মিয়া ভাই, আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর শহীদুল্লাহ শিশির আছেন, ডক্টর শহীদুল্লাহ শিশির। আমাদের সাথে আছেন সিনিয়র ডক্টর মকসুদ বিল্লাহ আছেন, ডক্টর আবু হানিফ মাহমুদ আছেন, ডক্টর মারজান মনি মুক্তা আছেন। আপনারা যদি কিছু বলতে চান, আমি প্রথমে বলবো হচ্ছে মকসুদ বিল্লাহ ভাই। ডক্টর মকসুদ বিল্লাহ ভাই, আপনি কিছু বলবেন? আচ্ছা, শিশির আছো? শিশির, ডক্টর শহীদুল্লাহ শিশির, লেকচারার, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। শিশির জয়েন করেছিল। আচ্ছা, আমরা ডক্টর মারজান মনি মুক্তা আছেন, আপনি কিছু বলবেন? ডক্টর মারজান মনি মুক্তা, মেধাবী ডক্টর, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আচ্ছা, ডক্টর সালাউদ্দিন আছেন, 21তম ব্যাচ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ডক্টর সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কিছু বলবেন? আমার কিছু বলার নাই, আমি সব শুনলাম, ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। জি জি, ধন্যবাদ আপনাকেও। ডক্টর সাইফুর রহমান, 19তম ব্যাচ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ডক্টর সাইফুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সামনে 19 তারিখ হিসেবে অনেক ব্যস্ত, তো এইজন্য সব শুনতে পারি নাই। তবে নাসির ভাইয়ের ইয়েটা শুনছি, খুব ভালো লাগছে। ওনার কেস টিকিংটা, কেস প্রেজেন্টেশনটা একদম মানে ফলো আপটা খুবই ভালো লাগছে আর কি। এরকম মাঝে মধ্যে দু একটা ফলো আপ দিলে ভালো হতো আর কি আমাদের জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, এরকম আয়োজন থাকবে আমাদের সাথে। ডক্টর জুয়াইরিয়া খানম, আপনি কিছু বলবেন? জুয়াইরিয়া খানম, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ডক্টর জুয়াইরিয়া খানম। ডক্টর সাকিবুল ইসলাম সাকিব, এবং যারা আছেন আমি সবাইকে আমাদের ক্লাসের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ডক্টর নুরুল হুদা আছেন, ডক্টর নুরুল হুদা, 23তম ব্যাচ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ডক্টর নুরুল হুদা। নুরুল হুদা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, জি। ডক্টর আব্দুস সামাদ শেখ। ডক্টর আব্দুস সামাদ ভাই, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই। আসলে আমার কণ্ঠ বসে গেছে, একটু ঠান্ডা লাগছিল তো, জি, এই জন্য কথা বলার মতো আচ্ছা মানে ভয়েস আসতেছে না, এই জন্য আমি আজকে কিছু বলবো না। শুকরিয়া। পরবর্তীতে আল্লাহ বলার চেষ্টা দিলে বলবো ইনশাআল্লাহ। শুকরিয়া।
আমি অনুরোধ করব যাদেরকে আমি চেষ্টা করব, আমি মাঝে মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে ধরে ধরে ডাকতে, যাতে আপনারা ক্লাস শোনেন কিনা এটাও শোনা হবে, পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে আমাদের একটা ইন্টারাকশন হবে, ভালো লাগবে। ডক্টর হুমায়রা ইসলাম আছে, ডক্টর হুমায়রা ইসলাম কিছু বলবেন? ডক্টর হুমায়রা ইসলাম, আচ্ছা ঠিক আছে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা মনে হয় কেউ হ্যান্ড রাইজ করেন নাই, আপনাদের কোনো প্রশ্ন আছে? ডক্টর সেলিম মিয়া ভাই হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে আমরা ফ্লোর দিচ্ছি। ডক্টর সেলিম মিয়া ভাই, ডক্টর সেলিম মিয়া ভাই, আচ্ছা হ্যালো, জি শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, জি আচ্ছা। তো ধন্যবাদ সবাইকে, একটা চমৎকার একটা আলোচনা। এখানে কি আমাদের সরকারি কলেজের সবাই? না, এটা ওপেন ভাই, হ্যালো, ওপেন সরকারি কলেজের, ওপেন ও সরকারি কলেজের অনেকে আছেন, আমাদের বাহিরের আছেন, ইন্ডিয়া থেকে আছেন। এটা আমাদের ওপেন প্ল্যাটফর্ম, সবাই জয়েন করছে আর কি। তবে আমরা মেইনটেইন করছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভাইরা, কিছু ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যে এই জন্যই যে আসলে প্রথম ব্যাচ থেকে সবার সঙ্গে পরিচয় হওয়ার একটা সুযোগ সৃষ্টি হলো, যে চমৎকার একটা অনুষ্ঠান। আসলে মেডিসিনের আলোচনা অনেক, তার পাশাপাশি আসলে ওই হোমিওপ্যাথিকে একটা জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য হোমিওপ্যাথি তো আসলে সরকার যেটা চাচ্ছে যে আসলে এই ওষুধটা আসলে তারা কতটা বিশ্বাস বা কতটা ব্যক্তির প্রতি আস্থা আছে, এই বিষয়গুলো আসলে আমাদেরকে তুলে ধরতে হবে। মেডিসিন আলোচনা তো একটা ব্যাপার বটেই, তারপরে পাশাপাশি যেটা জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা, যেটা যে ওষুধের একটা মোড অফ অ্যাকশন, এটা নিয়ে তাদের সংশয়। আমরা আরো ডিপলি বা এই যে প্যাথোলজিক্যাল সাইড গুলো বা এর সঙ্গে ম্যানেজমেন্ট গুলো যেগুলো আছে সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা মানে ইয়ে করা যায়। যে আমরা তো আসলে আমি তো এগুলো নিয়ে আসলে আমি তো এই সাবজেক্ট পড়াই না, আসলে এই কলেজগুলোতে আমরা বাধ্য হই বেসিক সাবজেক্ট গুলো পড়ানোর জন্য। ম্যাথমেটিকা বা অর্গানন এগুলো নিয়ম নীতি পড়ানোর কোনো সুযোগ থাকে না, যার জন্য এখানে যেখানে আলোচনা হয় আমি সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করি। তো এখন ওই বেসিকের পাশাপাশি এই সমস্ত বিষয়গুলো আমাদের আসলে খুব বিচক্ষণতার সহিত এটা আমাদের প্রেজেন্টেশন করা উচিত, যে আসলে এগুলো একটা ইনফরমেশন আমাদের, যে আমরা আসলে কিভাবে চিন্তা করি, কিভাবে আমাদের চিন্তাগুলো। এখানে তো আমরা তো সবাই ডাক্তাররা, আমরা আলোচনা করতেছি ডাক্তারদের মাঝে, আমাদের স্টুডেন্ট, আমাদের ডাক্তার। এটা একটা কি একটা কনসাইজ একটা ফিল্ড। আমরা কি এটা করতে পারি না জনগণের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য একটা কোনো একটা প্রোগ্রাম বা এইভাবে তৈরি করা যায় কিনা? আসলে আমাদের জনগণ দরকার, গভর্নমেন্ট দরকার, যে তারা আসলে এই পেশাটা আসলে কিভাবে তারা চিন্তা ভাবনা করে। তো সেটা আসলে দরকার। এই কলেজগুলো সবাই একটু কলেজগুলোর দিকে, আমরা যারা যেখান থেকে থাকি না কেন, কলেজগুলো একটা প্ল্যাটফর্ম, একটা সুন্দর অর্গানোগ্রাম আছে কলেজগুলোতে, অবকাঠামো আছে, স্টাফ আছে। তো এগুলো তো গভর্নমেন্ট এই কলেজগুলোর প্রতি নজর বেশি। সরকারি কলেজ তো আমাদের একটাই, ওখানে যেটা আছে করার পরে এই কলেজগুলোর প্রতি আমাদের নজর দেওয়া দরকার। শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, এগুলো তো আসলে এগুলো তো বিভিন্ন ভাবে আসলে হোমিওপ্যাথির যে বদনাম বা সুনাম এগুলো নির্ভর করতেছে বিভিন্ন বিষয়ের উপরে। আমরা যে কথা বলি বা আমরা কিভাবে প্রেজেন্ট করলাম, কিভাবে একটা রোগী আমাদেরকে কাউন্ট করলো, এগুলো তো হোমিওপ্যাথির সঙ্গে রিলেটেড বিষয়। তার জন্য আসলে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আসলে ভাবনার বিষয়। আমাদের প্রেজেন্টেশনটা একটা বিশাল একটা ব্যাপার। যাই এই ধরনের আমাদের একটা অভিজ্ঞ একটা ফিল্ড দরকার, যেখানে আসলে একটা এক্সেপশন আলোচনা, একটু ব্যতিক্রমী আসলে বিষয়গুলো নিয়ে ভাবা, যে গভর্নমেন্ট বা এই সঙ্গে রিলেটেড যারা আছে বা জনসাধারণ আছে যারা এই পেশার প্রতি তারা হয়তো ইচ্ছা আছে, কিন্তু তারা সাহস পায় না যে আমি একটা ইমার্জেন্সি, আমি পেশেন্টকে ডিপেন্ড করতে পারি কিনা এই পেশার প্রতি। এই ধরনের বিষয়গুলো হয়ে দাঁড়ায় আমাদের অনেকের কথার মধ্যে, যেগুলো এগুলো আমরা সাফার করি সবাই যার যার জায়গা থেকে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে ভাবা দরকার আমাদের। আমরা তো ওষুধ একটা পার্ট, আমরা যা শিখি যা বুঝি সেটা হলো একজন ডাক্তার হিসেবে একটা রোগীকে পর্যবেক্ষণ থেকে শুরু করে একেবারে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার পর্যন্ত। আমরা তো সার্জারি পড়ছি, দিস ইজ দ্য কেস অফ সার্জিক্যাল কেস, তা জানি, সার্জন নই, আমরা সার্জারির জন্য সাজেস্ট করি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যালো, জি শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তো আসলে চিকিৎসা বিষয়ক যে সমস্ত জ্ঞান অর্জন দরকার, এই যে এতগুলো সাবজেক্ট পড়ি, এতগুলো পড়াশোনা করার পরে আমরা তো একটা সমৃদ্ধ জ্ঞানের অধিকারী, এটা তো নিশ্চিত। আমরা মেডিকেল সায়েন্সে যা জানা দরকার সেটা আমরা জানি, কিন্তু আমরা কোথায় আমরা থেকে আছি। ওরা মনে করে, পেশেন্টরা মনে করে সার্জারি বোধহয় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাদের কাছে। আসলে সার্জারি তো একটা পার্ট, দিস ইজ দ্য পার্ট অফ ট্রিটমেন্ট।
এটা হচ্ছে জনসাধারণকে বোঝানো যে, বা অথবা যারা কর্তা ব্যক্তি আছে, আমাদের বোর্ডে যারা রেজিস্ট্রার আছে, চেয়ারম্যান আছে, তাদেরকে বোঝানো আসলে আপনারা কিভাবে ভাবছেন হোমিওপ্যাথি। এই যে জন্ম থেকে শুরু করে 72 বা তার আগের থেকে শুরু করে এই যে এখন পর্যন্ত চলে আসতেছে, এতগুলো ফ্যামিলি, এতগুলো ডক্টর, এতগুলো ডাক্তার বের হয়ে গেছে, এতগুলো টিচার, এই যে একটা অর্গানোগ্রাম, সব মিলে তো একটা ব্যাপক আয়োজন। আপনারা কি ভাবছেন? আপনারা এই ভাবনাটাগুলো কিভাবে আপনারা ইয়ে করতেছেন? আপনারা কি ভাবনার জন্য কি আমাদেরকে ফিল্ড তৈরি করে দেবেন? আপনাকে রিসার্চের জন্য কোনো সুযোগ দেবেন? গবেষণা করার জন্য জায়গা, ফিল্ড দেবেন, স্পেস দেবেন? তো তা কিছু না করে আমাদের কাছে কিভাবে অলৌকিক কিছু আশা করেন? এগুলো তো আসলে ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদেরকে। যেই জন্য আমাদের আসলে অনেকগুলো বিষয় ভাবনার, পেশাকে আসলে একটা পর্যায়ে নিয়ে যেতে গেলে আসলে আমাদের একটু ভিন্ন ধরনের কথাবার্তা, আলোচনা, তারপরে হলো এই সমস্ত ব্যক্তি যারা হোমিওপ্যাথিক এখন মানে ইয়ে করতেছে, মানে মেনটেন করতেছে, এই বোর্ডে যারা এখন বর্তমানে আছেন, তাদেরকে এটা খুব কানের মধ্যে দিয়ে, কানের অন্তর থেকে মনের অন্তরে ঢুকে দেওয়া যে ভাই আপনি না বুঝলে, স্যার আপনি না বুঝলে তো এটা তো আর কারো বোঝানোর কিছু নেই। আপনারা তো মিডিয়া আসছেন, এখানে বসছেন, আপনারা তো কিছু শেখেন, বোঝেন, করার চেষ্টা করেন, কেন করবেন না? আপনারা তো বুঝতেছেন না এটা একটা মানে কিভাবে, এমনি তো আসেনি জিনিসগুলো, এটার সঙ্গে তো কিছু আছে। এই যে একটা বিশাল ম্যানেজমেন্ট, ওষুধ তো হলো যে সবাই দিবে, অ্যালোপ্যাথি ডাক্তার ওষুধ দেবে, হোমিওপ্যাথি দেবে, আয়ুর্বেদিক ইউনানি তারাও দেবে। ওষুধ তো একটা দেওয়ার একটা ব্যাপার, ওটা হলো একটা চিকিৎসার একটা পার্ট ওষুধ। আর বাকি যে ম্যানেজমেন্ট গুলো কত কিছু আছে না আমাদের, একটা ইনভেস্টিগেশন আছে, ডায়াগনোসিস আছে, ম্যানেজমেন্ট আছে, অ্যাডভাইস আছে, তারপরে যদি মনে হয় যে এটা সার্জিক্যাল ব্যাপার, দিস ইজ দ্য কেস অফ সার্জিক্যাল, আমরা সার্জনের কাছে পাঠিয়ে দেবো। এখানে তো ইগনোরেন্সের কিছু না, এখানে তো আমাদের কোনো হাইপোথেটিক্যাল একটা মানে আমাদের ইগনোরেন্সি নাই, অথবা আমরা এটা কনসাইজ করতেছি না, বা আমরা এটা নিয়ে তো কোনো রকম আমাদের ইয়া নেই যে তাদের কাছে পাঠাতে আমাদের কাছে দ্বিধাদ্বন্দ্ব, কোনো সংশয় নেই। আমরা যদি এটা এই পর্যন্ত করতে পারি তাহলে সমস্যাটা কোথায়? আমাদের তো সার্জন তৈরি করেননি আপনারা, সে সুযোগটা দেননি, তো সার্জারির জন্য আমি তো তাদের হেল্প নেবো। কিন্তু এই পর্যন্ত যেটা মেডিসিনাল কেস যদি হয়, আমি তো মনে করি বেশ সুইটেবল, একমাত্র হোমিওপ্যাথি ডক্টররাই তো রোগীর সঙ্গে একটা ফ্রেন্ডলি আচরণ করে, তারা তাদের তথ্যগুলো সমস্ত কিছু শোনে। কোথায় ভালো হয়? এলোপ্যাথি ডাক্তাররা মেডিসিনাল ব্যাপারগুলোতে কতটা কি করতেছে, আমরা কত পেয়েছি? আমরা তো একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি যে আমরা আসলে মেডিসিনাল ব্যাপারগুলো আমরা কিভাবে হ্যান্ডেলিং করি। রোগীর যে সুখ দুঃখ শেয়ারিং করা, তাদের যে মনের ভিতর ঢোকা, তারা যে তাদের প্রাইভেসি বলেন, তাদের মনের কথা এই চমৎকার ভাবে আমাদেরকে প্রেজেন্ট করে, কতটা হালকা হয়ে যায়। এই বিষয়গুলো কি চিকিৎসাবিদ্যার অংশ নয়? আসলে আসলে কিভাবে ভাবে তারা, এই ভাবনাগুলো আসলে বাজারের মধ্যে ঢোকে দেওয়া দরকার। তো ঠিক আছে, আমি অনেক কথা বলে ফেললাম, আসলে বলার তো অনেক স্পেস। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে যারা কথা শুনলেন আমার, বা আমি এখানে উপস্থিত থেকে কথা বলার সুযোগ পেলাম, তাদেরকে ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি। সেলিম মিয়া ভাই, আমাদের ওই যে অনেকগুলো কাজের পাশাপাশি হচ্ছে আমরা একাডেমিক দিক থেকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা প্র্যাকটিস করার পাশাপাশি কিছু আলোচনা করলে আমাদের মানে মেডিসিনগুলো, পাশাপাশি আমাদের জেনারেল নলেজ বা যেগুলো আমাদের মৌলিক বিষয়গুলো আমাদের ঠিক থাকে। এই জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। তবে ন্যাশনালি যে ভূমিকা রাখার দরকার সেটার জন্য আমাদের আলাদা প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, কাজ করার চেষ্টা করি, এবং আমাদের এটা নিয়ে কাজ চলছে। এই জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যেহেতু মানে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একদম ফার্স্ট ব্যাচের, আপনারা বের হয়ে গিয়েছেন অনেক বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে, অনেক সুযোগ আপনাদের সামনে হবে এটা নিয়েই মানে আপনারা মনে করেছিলেন, বা আমরা বিশ্বাস করেই এখানে এসেছিলেন। তো সেটার দিক থেকে, সেই দায়িত্বের জায়গা থেকে আপনার কথাগুলো বলা, এবং সেই জন্য আপনিও কাজ করছেন, আমরাও ইনশাল্লাহ আমাদেরকে ছোট ভাই হিসেবে আমাদেরকে সাথে রাখবেন, পরামর্শ দিবেন। ধন্যবাদ আপনাকে ভাই। আজকের ক্লাসের উপরে আমাদের আবু হানিফ মাহমুদ ভাই, আপনি সংক্ষিপ্তভাবে কিছু বলবেন, আমরা শেষ করব। মোটামুটি বেশ রাত হয়ে গিয়েছে, আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামই আমরা ফজরের নামাজ পড়বো, তো আমাদেরকে দ্রুত শুইতে হবে। আমিও এখনো চেম্বারে, বাসায় গেলে ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হয় না, এই জন্য আমি চেম্বার থেকে ক্লাসটা কন্টিনিউ করি। ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই, আপনাকে সুযোগ দিচ্ছি। আবু হানিফ মাহমুদ ভাই হ্যান্ড রাইজ করেছেন, আপনি শুনছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। রাত তো 11:30 বাজে, 11:30 বাজে। এখন কি কথা বলা বা শোনার আগ্রহ আমাদের মধ্যে আছে কতটুকু? না, আপনি যদি একদমই 1 মিনিটের মধ্যে কিছু বলতে চান সেটা বলেন, না হলে আমরা ক্লাস শেষ করব আর কি। আমরা
হ্যাঁ, 1 মিনিটের কথা হলো যে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় যাবত যা শুনেছি অনেক ভালো শুনেছি। আর এর বাইরে আর এখন বলা যাবে না। অবশ্য 11:30 বাজে, তাহলে আমি এখানে শেষ করি, পরে অন্য একদিন আবার সামগ্রিক আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আজকে যেহেতু আর্সেনিকাম অ্যালবাম একটা পলিক্রেস্ট মেডিসিন, 1 ঘন্টার একটা আলোচনায় কিন্তু আর্সেনিকাম অ্যালবাম একদম ইন ডিটেলস আমরা শেষ করতে পারবো না। তো সেক্ষেত্রে আর্সেনিক অনেক আলোচনা, অনেক সময়ের প্রয়োজন বিস্তারিত আলোচনা করার জন্য। তবে মৌলিক কথাগুলো আমাদের চলে এসেছে। ডক্টর খাদেমুল হক তিনি একদমই মানে কিনোট সিমটমসগুলো বলেছেন, এগুলো কম্পারেটিভ ডিসকাশন করার চেষ্টা করেছেন। এবং ডক্টর নাসির উদ্দিন তিনি তার অভিজ্ঞতার আলোকে একটা অবজারভেশন করেছেন। এই অবজারভেশন নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা সম্পূর্ণই ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, এটার বিষয়ে থাকতে পারে, কারো কোনো কথা থাকতে পারে, সেটা সম্পূর্ণই পার্সোনাল। তবে তিনি যে একটা চেইন মেনটেন করেছেন, এটাই হলো হোমিওপ্যাথি। মেইনলি হচ্ছে আমাকে দেখতে হবে যে একটা মেডিসিন দেওয়ার পরে ওই মেডিসিনটা কিভাবে কাজ করছে, ওই মেডিসিনের পরে মানে ওই মেডিসিনের অ্যাকশনটা কোথায় স্টপ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাকে আরেকটা ওয়েতে চিন্তা করা, আরেকটা কমপ্লিমেন্টারি মেডিসিন চিন্তা করা, দেন আরেকটা কোথায় অবস্টেকলস টু কিউর আছে, কোথায় আমার মানে অবজারভেশনের মধ্যে ক্যান্ট অবজারভেশন ফলো করে পেশেন্ট মানে হ্যারিংয়ের যে মানে যেই আপনার আরোগ্য নীতি আছে, এই বিষয়গুলো ফলো করে কিভাবে একটা পেশেন্টকে পরিপূর্ণ সুস্থ করা যায়, এই বিষয়গুলোই হচ্ছে মৌলিক বিষয়। তবে এগুলো আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব এবং প্রত্যেকটা পেশেন্টের উপরে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং আমাদের পড়াশোনা এগুলোকে ক্লিনিক্যালি আমরা কোরিলেট করার চেষ্টা করব। যদি আমরা করতে পারি তাহলেই আমরা হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে নিজেরাও সফল হব, পাশাপাশি হচ্ছে পেশেন্টদেরকে হোমিওপ্যাথির সুফল আরও বেশি আমরা প্রোভাইড করতে পারবো। আমরা নিজেরাও ভালো থাকবো, সমাজও ভালো থাকবে, আমাদের পরিবারও ভালো থাকবে। এতটুকু বলেই আজকের এই ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। শেষে শুধু ঘোষণা করছি যে আমাদের প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার আমরা এই ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের উদ্যোগে আমাদের ক্লাস হয়। আমাদের ক্লাসগুলোর মধ্যে বিশেষ করে ম্যাথমেটিক্যার উপরে ক্লাস থাকে, অর্গাননের উপরে ক্লাস থাকে এবং আমাদের এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা অভিজ্ঞ ডক্টর তাদেরকে নিয়ে আমাদের এই ক্লাসগুলোর আয়োজন হয়। প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসও আমাদের এখানে থাকে। তো সেই হিসেবে আমরা আমাদেরকে একাডেমিক্যালি ডেভেলপ করার জন্য আমরা অবশ্যই সবাই সচেষ্ট হব, সবাই চেষ্টা করব। পাশাপাশি ন্যাশনালি আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।